হ্যালো, হ্যাঁ আসছে। হ্যাঁ, তো তোমার আরেকটা ফোন দেখো না। চলছে কিন্তু হ্যালো। এই ফোনটা ফোন দেবো। জুবাইর, ডাক্তার জুবাইর। এই নাম্বারটা। হ্যালো। 075 হ্যালো। 48 43 আমাদের কি এখানে শোনার কোনো ব্যাপার আছে ওদের? এখানে এখানে না না ওরা ওদের দেখার ব্যাপার আছে? না তথ্য ব্যবহার করুন। জরুরি প্রয়োজন ছাড়া ঘরেই থাকুন। আপনজনকে নিরাপদ রাখুন। আমি জানি না তো লাইন হ্যালো। এই একজন দেখতেছি আসছে। তিনজন হ্যালো, হ্যাঁ হয় গেছে, দেখেন দেখি। আমি তো পাচ্ছি না। এখন দেখেন এই যে 8 জন 11 জন। ও আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। আচ্ছা বাস আর কথা বলেন না, আপনি একটু ওয়েট করে শুরু করে দিন, আমি ঢুকতেছি এখন। আচ্ছা ওকে ওকে আচ্ছা। ওকে হলে আপনি আমাকে একটু ফোন দিন যে গেছে। ওকে। হ্যাঁ, জয়েন করছেন। ঠিক আছে, এই দরজাটা বন্ধ করে দিবেন। আরে ওই ঘরে এই নাফিস, ফোনটা কই? নাফিস, ফোনটা দিয়ে যা। ফোনটা দিয়ে যা। এখন মাঝে মাঝে দেখেন উকি উকি দিবা। তাহলে ইয়ে দিতে হবে পুরো বন্ধ করিস না। ঠিক আছে, একটু একটু ফাঁকা রাখো। মাঝে মধ্যে মাঝে মধ্যে একটু উকি দিবা। ওয়ালাইকুম আসসালাম। শেষের কবিতা। লামিয়া ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সরোয়ার জাহান। নাজিয়া শারমিন। হ্যালো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলো।
শিশির দেখা যাচ্ছে? একটু কমেন্ট করো। হ্যালো। আচ্ছা, হ্যাঁ 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 বলছি, বলো। কানেক্ট হয়েছে? হ্যাঁ ঠিক আছে তো সব? হুম। আ- আ- আচ্ছা। নি- নিচে মানে এ তো আর এইভাবে এখন। হুম হুম হুম। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা 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 ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। আসসালাম। আখি, পিছনে দেখা যাচ্ছে, পিছনে দেখা যাচ্ছে। হ্যাঁ ওই ওটা দিয়ে ফ্রন্ট আর ব্যাক আচ্ছা। ফোন দেওয়া লাগবে হ্যাঁ ফোন হ্যাঁ হ্যাঁ। এখন না না না। আচ্ছা আমরা শুরু করি। আমাকে দেখা যাচ্ছে আশা করি। আচ্ছা, আমার পরিচয় আগে একটু দিই। আমি আমি ডাক্তার মোহাম্মদ রেজাউল হক। আমি রাজশাহী মেডিকেল থেকে 1980 সালে এমবিবিএস পাশ করি। আমার রাজশাহীর ব্যাচ হলো 15। তারপরে ফরেনসিক মেডিসিনে আমি কাজ করি। 99-এ আমি ডিএফএমএ কোর্সে ভর্তি হই। তারপরে 2000 সালে পাশ করার পরে আমার ইয়ে শুরু করি, ফরেনসিক মেডিসিনের চাকরি শুরু করি সলিমুল্লাহ মেডিকেল কলেজ, তারপরে ফরিদপুর মেডিকেল কলেজ। সেখানে ছিলাম 9 বছর থেকে 9.5 বছর। পরে 2010-এর মাঝামাঝি আসি ঢাকা মেডিকেল কলেজ, সেখান থেকে রিটায়ার করি। রিটায়ার করার পরে এনাম মেডিকেল কলেজে জয়েন করি। সেখান থেকে 2008 বছর পরে 2019-এর মার্চ মাসে ওখান থেকে আমি রিটায়ার করি আবার। তারপরে আমি এখন আছি বারিন মেডিকেল কলেজ রাজশাহীতে। তো এখন এই ক্লাস ব্যাপারে কথা বলার আগে একটা ঘটনা মনে পড়তেছে যে 2003 সালের দিকে আমার মেয়ে আর্ম ফোর্সেস মেডিকেলে পড়তো। তো তখন সে ফার্স্ট ইয়ারে পড়ে অ্যানাটমির আইটেম। তো তার মাকে
ফোন করে বলতো সকালে উঠে তুমি নামাজ পড়ে আমার জন্য দোয়া করবা যেন আইটেম পরীক্ষাটা ভালো হয়। তার মানে কি, সে বলতেছে এমনি দোয়া করলে হবে না, সকালে উঠে নামাজ পড়েই দোয়া করবা, আর রাতে আমি যতটুকু পারি পড়বো, সকালবেলার জন্য পরীক্ষা ভালো হয়। এখন এই যে মেয়ের আকুতি, অ্যানাটমি পড়ার প্রথম দিকে ধরো 1 বছরের মাথায়, তো এরপরে আমাদের ফরিদপুর মেডিকেল কলেজে অ্যানাটমিতে টিচার নাই আর কি, একজন ছিলেন চলে গেলেন, উনি প্রিন্সিপালও অন্য জায়গায় চলে গেলেন। তখন উনি প্রিন্সিপাল যিনি ছিলেন তখন আমাদের বললো আপনারা কেউ যদি একটু ভলেন্টারিলি একটু যদি এদের দেখেন পড়ান তাহলে সুবিধা হয়। তো আমার তখন মেয়ের কথা মনে পড়লো, আমি দেখি এদের যদি আমি একটু হেল্প করতে পারি। তো তখন যাই হোক আমি কী নিলাম, হিস্টোলজি, যেটা আমি আগেও নিজেও বুঝতাম না পড়ার সময়। তো হিস্টোলজিটা আমাকে নিতে হলো, আমি হিস্টোলজি দেখে বইটা দেখে ঠিকঠাক করে একটু পড়াই আর কি, লেকচার নিই, সঙ্গে সঙ্গে একটা আবার টিউটোরিয়াল ক্লাসও নিই। এরপরে দেখা গেল যে আসলে ইন্টারেস্ট ওইদিকেও খুব বেশি হলো। তো ওখানে যারা ফরিদপুরের 12 ব্যাচ থেকে, ওরা তখন থার্ড ইয়ারে, যখন আমার ছিল থার্ড ইয়ার 4th ইয়ার, ওরা যখন চলে থার্ড ইয়ারে আসলো বা 4th ইয়ারে যারা আছে তাদেরকে বললাম, তখন ফরিদপুরে আবার মেডিকেল কলেজ থেকে হাসপাতালে যাইতে হয়, ওরা গাড়িতে নিয়ে যায় আবার চলে আসে। তো এখানে এসে 11:30টায় ক্লাস ধরতে হয়, লেকচার ক্লাস কলেজ বিল্ডিংয়ে এসে। তখন যারা আসে ওদেরকে বললাম তোমরা ওদের আইটেমটা একটু নিয়ে নিও, মানে তখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে অ্যানাটমি। তো তখন এটা একটা মোটামুটি একটা এই শুরু হয়ে গেল যে ওরা আগেই ফিরে, এবং ওই স্টুডেন্টরা থার্ড ইয়ার 4th ইয়ারের স্টুডেন্টরা তারা এই পড়াইতে গিয়ে, এই জুনিয়রদের পড়াইতে গিয়ে তারা খুব ইন্টারেস্ট পায়, এবং তারা দেখে আইটেম সুন্দরভাবে নেয়, এবং অ্যানাটমির কার্যক্রম খুব ভালোভাবে শুরু হয়। এবং এখন কিছুদিন আমার মানে ছোটো ভাই প্লাস আমার এক বন্ধু ডাক্তার জুবাইদুর রহমান, সে আমারে বলল যে এখন তো এরকম ক্লাস এখানে থেকে নেওয়া হয়, এখন অন্য জায়গায় ক্লাস এই করোনার জন্য বন্ধ, অনলাইনে এখানে ক্লাস নিতেছে, তা আপনি যদি নেন। তখন আমার ওই কথা মনে পড়ে গেল যে তোমরা যারা এখন পরীক্ষা, এখন এই মুহূর্তে ঠিক রিটেন শেষ করে ভাইবার জন্য রেডি হওয়ার কথা, এখন সব কিছু বন্ধ হয়ে আছে। তো আমি তখন দেখলাম যে দেখি হ্যাঁ, এটা যদি কথা কিছু আলাপ করি, আলাপ মানে পড়াশোনা তোমাদের আছে একটু, পড়াশোনা সংক্রান্ত আলাপও করলাম, আমারও সময় কাটলো, সেই জন্য আর কি এই প্রচেষ্টা আর কি। তো এখন যা কানেক্ট হতে একটু দেরি হয়ে গেল, তো আমি শুরু করি। তো শুরু করার আমার শুরু করবো আজকে, আমার হবে টপিকস হবে আইডেন্টিফিকেশন। তো এখন আমরা ওই যে টিভিতে একটা অ্যাড দেখি যে মেয়ে ট্রেনে কোথাও যাচ্ছে, বাবা তাকে ট্রেনে উঠাই দিতে গেছে। তো তখন দেখি মানে মেয়ে বাবাকে বলছে যে তোমার বিকাশ অ্যাকাউন্টটা করে নাও। তার বাবা বলছে হ্যাঁ ঠিক আছে করে নেবো, বলো না করে নিয়ে না তুমি এখনই করো। তো এখন ওই সময় 1 মিনিটের মধ্যে বিকাশ অ্যাকাউন্ট তার বাবার করে দিল। এখন এই যে কাজটা, একটা অ্যাকাউন্ট করা, ব্যাংকেরই অ্যাকাউন্ট, কত কঠিন কাজ ছিল সেটা কিন্তু 1 মিনিটে হয়ে গেল। এটা হওয়া মানে কি, উনি ওখানে যে তার আইডি কার্ডটা দিল, এখানে তার সমস্ত ইনফরমেশন ছিল, এই ইনফরমেশন দিয়ে তার এটা কার্ডটা হয়ে গেল। এখনও ব্যাংকে যদি অ্যাকাউন্ট করো বা যাই করো, এই যে আমাদের আইডি কার্ডটা আমাদের সব কিছুই বলে দেয়। তো এই আইডি কার্ডের মধ্যে কী আছে, কী জন্য, এই আইডি কার্ড দিয়ে আমার যা ডাটা, যা কিছু নেওয়ার সমস্ত আইডেন্টিফিকেশন পেয়ে যায়। এখন সেই হলো আমাদের এই আইডেন্টিফিকেশন আজকের আমাদের চ্যাপ্টার। তো এখন যারা এটা আমি গল্পই করি তোমাদের সঙ্গে, আইডেন্টিফিকেশন তোমাদের নিশ্চয়ই হয়ে গেছে, সব মেডিকেলের সবার পড়াশোনা হয়ে গেছে, ক্লাস হয়ে গেছে। এখন এখানে কিছু কথা বলবো যেগুলি ভাইভাতে জিজ্ঞেস করা হয়, এখানে তোমাদের একটি হবে, মানে এটা রিক্যাপিচুলেট হবে আর রিভিশনও হয়ে গেল। তো এখন আমি এর আগে বলি, এর মধ্যে ক্লাস আরও নিব আর কি, মানে সুবিধার্থে, তোমাদের মনে রাখার সুবিধার্থে বা পরীক্ষায় হেল্প করার জন্য যেটা বলবো, একটা খাতা নিবা, একটা মোটা খাতা নিয়ে বাম পাশে সূচিপত্র রাখবা। সেই সূচিপত্রে যেদিন যে টপিকস, ধরো আজকে তারিখ দিলা, আজকে টপিকস দিলা, দিয়ে লিখে রাখলা, আর এইদিকে খাতায় পেজ দেবা, 1 2 3 4 5 6 করে পাতা দিয়ে যাবা। এখন এইটা যখন লিখে তুমি করবা, আজকে আইডেন্টিফিকেশন, পরে আরও কিছু এই পড়ে যখন তুমি 1 মাস পরে, 20 দিন পরে, 2 মাস পরে যখন এই চ্যাপ্টারটা পড়তে যাবা, তখন সূচি দিয়ে পাতায় চলে যাবা। ওই পাতায় চলে গেলে তোমার মেমোরি সেল দেখা যাবে, ওই চ্যাপ্টারটা যখন তুমি পড়বা, তখন আজকে আমরা যে কথাগুলি বলছি এই কথাগুলি তোমার মাথার মধ্যে ভেসে উঠবে, তোমার দেখা যাবে যে এটা 5 থেকে 10 মিনিটের মধ্যে রিভিশন হয়ে যাবে। তো এখন কষ্ট করে এটা করবা যে একটা খাতা নিবা, একই খাতায় সূচিপত্র থাকবে, কোন পাতায় এগুলি লিখে নিয়ে করবা। এখন আমি আসি আইডেন্টিফিকেশনের। এখানে প্রশ্ন নাম্বার 1, খাতা নিশ্চয়ই সবার আছে। 1 নাম্বার প্রশ্ন দিচ্ছি। 1 নাম্বার প্রশ্নের আন্ডারে আমি 3টা হেডিং দিচ্ছি, এটা লিখে নাও যে ডিফাইন আইডেন্টিফিকেশন, একই প্রশ্নের আন্ডারে। তারপরে টাইপস অফ আইডেন্টিফিকেশন,
আর হলো ডাটা ফর আইডেন্টিফিকেশন। এই আমার 1 নম্বরের প্রশ্নের আলাপ করা। তো এখানে সবই তোমরা জানো, তারপর আমি একটু বলে যাচ্ছি যে ডেফিনেশন বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম আছে যেটা বলবা সেটাই ঠিক আছে, কিন্তু যে বইয়ে যেটা বলবা সে একই কথা বলবা। তো এখন আমি যেটা এইভাবে বলি যে যে হোয়াট ইজ আইডেন্টিফিকেশন, এটা হলো এস্টাবলিশমেন্ট অফ এক্সাক্ট ইন্ডিভিজুয়ালিটি অফ এ পারসন। হ্যাঁ, লেখো এস্টাবলিশমেন্ট অফ এক্সাক্ট ইন্ডিভিজুয়ালিটি অফ এ পারসন বেসড অন সার্টেন ক্যারেক্টারিস্টিক ইজ কল্ড আইডেন্টিফিকেশন। তাহলে এস্টাবলিশমেন্ট অফ এক্সাক্ট কথাটা কিছু কিছু বইয়ে আছে, আমি এটা যোগ করি আর কি। এস্টাবলিশমেন্ট অফ এক্সাক্ট ইন্ডিভিজুয়ালিটি অফ এ পারসন বেসড অন সার্টেন ক্যারেক্টারিস্টিক বোথ ইন লিভিং অ্যান্ড ডেড। এ হলো আমাদের আইডেন্টিফিকেশনের ডেফিনেশন। টাইপ অফ আইডেন্টিফিকেশন এটা 2 ধরনের, একটা হলো কমপ্লিট আইডেন্টিফিকেশন আর একটা ইনকমপ্লিট অর পার্শিয়াল আইডেন্টিফিকেশন। তো এরপরে এখন কাকে বলে আর আমাদের এখন আইডেন্টিফিকেশনের ডাটা অনেক আছে। তার মধ্যে আমরা মেইন কতগুলি ডাটার কথা এখন বলবো, যে ডাটা ফর আইডেন্টিফিকেশন। এই ডাটাগুলি যদি যার আইডেন্টিফিকেশন ব্যাপারে ডাটাগুলি সবই জানা আছে, তাকে সে তখন বলবো এটা কমপ্লিট আইডেন্টিফিকেশন। আর যখন সব ডাটা জানা যাবে না, 2-1টা জানা যাবে, তখন সেটাকে বলবো পার্শিয়াল বা ইনকমপ্লিট আইডেন্টিফিকেশন। উদাহরণস্বরূপ বলি যে তোমার মা বা তোমার বাবাকে তোমাকে যেভাবে আইডেন্টিফাই করবে, তুমি বা তাদের যেভাবে করবা, এটা তো কমপ্লিট আইডেন্টিফিকেশন। আর আমরা ওই যে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট যে দিন 15 আগে একটু নাই হয়ে গেল, হারাই গেল, পরে আবার মানে একটা জোকও আসলো যে তাকে ট্রাম্প জিজ্ঞেস করছে যে কোথায় ছিলি এতদিন, সে বললো যে বাংলাদেশে ধান কাটতে গিয়েছিলাম। ওই লোককে ধরো আমরা তাকে কি জানি, তার নামটা জানি, কোন দেশের প্রেসিডেন্ট এটা জানি, আর বেশি কিছু জানি না, তার কবে জন্ম জানি না, এই আরও যে পিকুলারিটি এখানে আছে জানি না। তখন এটা হলো আমাদের পার্শিয়াল আইডেন্টিফিকেশন। তো এখন এই প্রশ্নেরই 3 নম্বর স্টেমটাতে যেটা ছিল কি ডাটা ফর আইডেন্টিফিকেশন। এখন ডাটা ফর আইডেন্টিফিকেশন কথাটাকে আমি যদি না বলি, ডাটা না বলি, আর কি বলতে পারি, তাহলে আমি একটু বলতে পারি ট্রেটস ফর আইডেন্টিফিকেশন অথবা প্যারামিটার ফর আইডেন্টিফিকেশন। তাহলে আমি বলছিলাম আবার সার্টেন ক্যারেক্টারিস্টিক অফ আইডেন্টিফিকেশন। তাহলে তোমাকে যদি যে ডাটা ফর আইডেন্টিফিকেশন এটার আর কি নাম আছে বা অন্য কিছুভাবে যদি কেউ জিজ্ঞেস করে, তাহলে কী বলবো, ডাটা ফর আইডেন্টিফিকেশন, এর আর এক নাম হলো ট্রেটস ফর আইডেন্টিফিকেশন, আর একটা হলো প্যারামিটার্স অফ আইডেন্টিফিকেশন, আর একটা হলো ক্যারেক্টারিস্টিক্স অফ আইডেন্টিফিকেশন। তো এইখানে কতগুলি আছে, এগুলি ভাইভাতে জিজ্ঞেস করলেও তুমি বলতে থাকবা, যে কয়টা বলতে পারো, আর রিটেনে হলে সুন্দর করে লিখবা। তো এখন কি আছে ডাটাগুলি, এরা সিরিয়ালে আমরা লিখি, 1 2 3 4 করে লিখে যাই। এখন প্রথমেই লেখো এজ, সেক্স, তারপরে স্ট্যাচার, রিলিজিয়ন, রেস। 5টা হলো এজ, সেক্স, স্ট্যাচার বা জেনারেল কনফিগারেশন, তারপরে আসছে রিলিজিয়ন, রেস, এরপরে আসছে হিয়ার, তারপরে হলো কনজেনিটাল পিকুলিয়ারিটি অ্যান্ড ম্যালফরমেশন। তার আন্ডারে কী থাকবে, সেখানে থাকবে পার্সোনাল অ্যাপিয়ারেন্স, ফিঙ্গারপ্রিন্ট, বার্থ মার্ক, মোল, তারপরে থাকবে তোমার হলো ওয়েবড ফিঙ্গার, সুপার নিউমেরারি বা ওয়েবড ফিঙ্গার। মানে এখানে আমার হেডিং ছিল কনজেনিটাল পিকুলারিটি অ্যান্ড ম্যালফরমেশন। তো পিকুলারিটি ম্যালফরমেশনের মধ্যে গিয়ে আমার এইগুলি বললাম, পার্সোনাল অ্যাপিয়ারেন্স, ফিঙ্গারপ্রিন্ট, বার্থ মার্ক, মোল, তারপরে সুপার নিউমেরারি ফিঙ্গার অর টো, তারপরে হেয়ার লিপ, ক্লেফট লিপ, এইগুলির উদাহরণে আসলো। রিটেনে যদি থাকে এটা সবগুলি একটু ভালো করে লিখে দেবা। এরপরে আছে কিছু ডাটা আছে, সেগুলি হলো অ্যাকোয়ার্ড পিকুলারিটি অ্যান্ড ম্যালফরমেশন। তো এর মধ্যে কি আছে, এর মধ্যে আছে হলো অকুপেশনাল মার্ক, অকুপেশনের জন্য যে সমস্ত মার্কগুলি আসে, অকুপেশনাল মার্ক, স্কার মার্ক, টাট্টু মার্ক। আচ্ছা, এখন অকুপেশনাল মার্কের
কি কি যদি তোমাকে বলা হয় তাহলে সেখানে আমরা বলবো কাদের কাদের, একটা বলবো টেইলরদের, টেইলর মানে দর্জি, তারপরে কবলারের থাকে, এবং যারা যে মুসলমানরা নামাজ পড়েন তাদের থাকে। সেগুলি মানে অ্যাকোয়ার্ড পিকুলারিটিস। সেখানে কি টেইলরদের কী হয়, টেইলরদের হলো যে তারা সুইং করার সময় তাদের ইন্ডেক্স ফিঙ্গারে নিডল প্রিক হয়, বারে বারে হতে থাকে, সেখানে এখানে একটা ক্যালোসিটি হয়। তারপরে কবলারদের কি হয়, কবলাররা এখন ওই যে সুতাটাকে মোম দিয়ে শক্ত করার জন্য পায়ের বুড়ো আঙ্গুলে লাগায়, বাঁধে, তারপরে লম্বা করে নিয়ে মোম দিয়ে ঘষে, এরকম করে মোম দিয়ে ওটাকে করে মোম লাগাই দেয়। তখন কি করে, তখন এই যে 2 আঙ্গুলের মাঝখানে এটা নিয়ে টানে, এখন এই 2 আঙ্গুলের মাঝে তো ক্যালোসিটি হয়ে যায়। মুসলিম যারা তারা 5 ওয়াক্ত নামাজ পড়েন তাদের কপালে, ফোরহেড, তারপরে লেফট নি বিশেষ করে, এবং লেফট লেগের লেফট ম্যালিওলাস, এইখানে প্রেশারের কারণে ক্যালোসিটি হতে পারে। এইগুলি হলো অ্যাকোয়ার্ড পিকুলারিটি। তাহলে এটা কি, এখন যদি ধরো আইডেন্টিফিকেশন অনেক ডাটার মধ্যে আমি একটা লোকের পেলাম যে কপালে ক্যালোসিটি, লেফট নিতে ক্যালোসিটি এবং লেফট ল্যাটারাল ম্যালিওলাসে ক্যালোসিটি, আমার একটা ধারণা আসবে যে ইনি নামাজ পড়তেন, সুতরাং ইনি মুসলিম হবে। আচ্ছা, তাহলে এই গেল কতগুলো পিকুলারিটি। এরপরের পিকুলারিটি হলো টিথ, দাঁত একটা পিকুলারিটি। আর তাহলে কয়টা বললাম আমি এখানে, আমি আঙ্গুলেই গুনে বলতেছি, তোমরা মোটামুটি এগুলি মনে রাখার জন্য বললাম কি, এজ, সেক্স, স্ট্যাচার বা জেনারেল কনফিগারেশন, তারপর বললাম রিলিজিয়ন, রেস, তারপর হেয়ার, কনজেনিটাল পিকুলারিটিজ অ্যান্ড ম্যালফরমেশন, অ্যাকোয়ার্ড পিকুলারিটিজ অ্যান্ড ম্যালফরমেশন, তারপরে শেষে এখানে আসলাম টিথ দিয়ে আইডেন্টিফাই করা যায়। টিথের এটা একটা ফরেন্সিক অডন্টোলজিতে এটা বলা হবে। এখন তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তো বললা, এখন লিভিংয়ের জন্য, অনলি ফর লিভিংয়ের জন্য কিছু ডাটা আছে, ডাটা ফর আইডেন্টিফিকেশনের মধ্যে অনলি, এখানে এই যেগুলি বললাম সব হলো ফর লিভিং অ্যান্ড ডেড। আর লিভিংয়ের জন্য কতগুলো অ্যাডিশনাল ডাটা আছে, সেই ডাটাগুলি কি, সেগুলি একটা হলো ফটোগ্রাফি, 2 নম্বরে হ্যান্ড রাইটিং, ভয়েস, গেট, আর হলো মেন্টাল পাওয়ার। তাহলে আমি কী বললাম, ফটোগ্রাফি। আমরা ধরো তোমার অ্যাডমিশন, চাকরি, সব জায়গাতে আইডেন্টিফিকেশনের জন্য একটা ফটোগ্রাফি লাগে, তাহলে এটা হলো লিভিংয়ের জন্য। হ্যান্ড রাইটিং, তোমার কারোর অনেক দিন যার হ্যান্ড রাইটিং দেখো চিনো, তার হ্যান্ড রাইটিং দেখেই কিন্তু কেউ বলতে পারবে এটা অমুকের হ্যান্ড রাইটিং। ভয়েস বা পিচ দিয়ে বোঝা যাবে, যেমন ভূপেন হাজারিকা যে গান গায়, যারা গান শুনছো, তার গান শুনলেই বোঝা যাবে যে এটা ভূপেন হাজারিকার গান, মানে ভূপেন হাজারিকাকে আমরা ভয়েস দিয়ে আইডেন্টিফাই করলাম। গেট, প্রত্যেকেরই পিকুলিয়ার একটা গেট আছে, দেখো এই গেট দেখেও আইডেন্টিফাই করা যাবে। মেন্টাল পাওয়ার, একটা 80 বছরের লোক, তার সঙ্গে তুমি কথা বলে তার মেন্টাল পাওয়ারটা তুমি গেস করতে পারবা, তার মেমোরি গেস করতে পারবা, তার এডুকেশনাল স্ট্যাটাস গেস করতে পারবা। এইগুলি দিয়ে তো আমি অনলি ফর লিভিংয়ে এই ডাটাগুলি দিয়ে তাকে আমি আইডেন্টিফাই করতে পারবো। তাহলে আমি 1 নম্বর প্রশ্ন যেটা বলছিলাম যে ডেফিনেশন অফ আইডেন্টিফিকেশন, টাইপ অফ আইডেন্টিফিকেশন, আর ট্রেটস ফর আইডেন্টিফিকেশন, এইগুলি একটু মাথার মধ্যে রেখে দেবো। এখন আমি এই একটা এটা নিয়ে একটু আলাপ শুরু করব, যে প্রত্যেকটা ডাটা নিয়ে একটু কথা বলে যাব। তো এখন ধরো ফরেনসিক মেডিসিনের এক্সামিনেশন আছে 2 রকম, একটা এক্সামিনেশন অফ দ্য ডেড আর এক্সামিনেশন অফ দ্য লিভিং। তো এক্সামিনেশন অফ দ্য ডেড মানে অটোপসি, যেটা ডেড বডির যখন এক্সামিন করা হয়, আর এটা হলো এক্সামিনেশন অফ দ্য ডেড। আর এক্সামিনেশন অফ দ্য লিভিং, সেটা হলো আমি এই ট্রেট যতগুলি বললাম সেইগুলির যে কোনো একটা যদি তোমাকে করতে হয়, তোমাকে যদি পরীক্ষার জন্য পাঠানো হয়, এখানে এটা রিপোর্ট করতে বলা হয়, তাহলে তোমার এগুলো হলো এক্সামিনেশন অফ লিভিং। এবং এই এক্সামিনেশন অফ দ্য লিভিংয়ের জন্য কতগুলো প্রি রিকুইজিট লাগবে। তো এই প্রি রিকুইজিটগুলি কী, তাহলে আমি একটু এই ফাঁকে আমরা বলে নিই, পরে যদি এটা আমাদের লাগবে আমরা আগেই বলে রাখি। তাহলে এক্সামিনেশন অফ দ্য ডেড আর এক্সামিনেশন অফ দ্য লিভিং। এখন যদি এই ট্রেডগুলি যে বললাম, যে কারো যদি এজ ডিটারমিন করা লাগে, সেক্স ডিটারমিন করা লাগে, কারো যদি টুথ মানে কাউন্ট করে তাকে আইডেন্টিফাই করতে দেওয়া লাগে, যেটাই হোক না কেন, এটা যদি যখন পরীক্ষা করতে পাঠাবে, তখন এইটা করতে গেলে কতগুলো প্রি রিকুইজিট নিতে লাগবে। তাহলে সব প্রি রিকুইজিটকে আমি 2 ভাগে ভাগ করলাম, প্রি রিকুইজিট ফর এক্সামিনেশন অফ দ্য ডেড মানে প্রি রিকুইজিট ফর অটোপসি,
আর হলো এক্সামিনেশন ফর লিভিং, তখন এখানে ইনজুরি বলো, রেপ ভিকটিম বলো, তারপরে এজ ডিটারমিনেশন বলো, ডিসপুটেড প্যাটার্নিটি বলো, যেটাই তোমার ইনভেস্টিগেশন পরীক্ষার জন্য পাঠাক না কেন, সেইখানে তোমার এই প্রিরিকুইজিটগুলি নিতে হবে। এখন তাহলে আমি দেখি যে প্রিরিকুইজিট ফর এক্সামিনেশন অফ এ লিভিংয়ের যে ট্রেডটাই বলুক না কেন। তো আমরা সাধারণত দেখি যে রেপ ভিকটিম এক্সামিনেশনের জন্য কী কী প্রিরিকুইজিট লাগে সেটা আমাদের মনে আছে, সেইটাকেই আমার এখানে যেটাই পাঠাবে, যেটার জন্য পরীক্ষায় পাঠাবে আমার সেইগুলি লাগবে, এগুলি ছাড়া আমি করব না। তো এখন এটা একটু যদি তুমি লিখে নাও যে এক্সামিনেশন অফ দ্য ডেটটা আমরা আগে লিখি, যেহেতু দুইটা একই জিনিস পাশাপাশি লেখো, তাহলে 1 নম্বরে আমরা এক্সামিনেশন অফ দ্য ডেটে কী বলবো, ওখানে বলবো, আচ্ছা কষ্ট করে লেখো মনে থাকবে। তাহলে এটা আমার 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো প্রিরিকুইজিট ফর এক্সামিনেশন অফ এ লিভিং। লিভিং মানে যে কোনো সবগুলি ট্রেটের জন্য আসতে পারে, যে কোনো একটা ট্রেটও আসতে পারে। তো এখানে আমার প্রিরিকুইজিট কী কী, সেটা হলো দেখো 1 নম্বরে আমি আগে ডেট বলি, পোস্টমর্টমের জন্য কী কী লাগবে সেটা সবার মনে আছে। 1 নম্বরে হলো ইনকোয়েস্ট রিপোর্ট 1 কপি, 2 নম্বরে চালান 1 কপি, 3 নম্বরে আইডেন্টিফাইং দ্য ডিসিস্ট বাই দ্য স্কটিং পুলিশ। আবার বলি প্রিরিকুইজিট ফর অটোপসি মানে এক্সামিনেশন অফ দ্য ডেড। 1 নম্বরে ইনকোয়েস্ট রিপোর্ট শুধু বললে হবে না, 1 কপি, চালান 1 কপি, আইডেন্টিফাইং দ্য ডিজিজড বাই দ্য স্কটিং পুলিশ। 4 নম্বরে ডেথ সার্টিফিকেট ইন কেস অফ হসপিটাল ডেথ। 5 নম্বরে ফটোগ্রাফি ইন কেস অফ আনআইডেন্টিফাইড বডি। তাহলে এই মোটামুটি 5টা আমি বললাম, আবার অনেক সময় একটু বেশি চাই, এই 5টাই মনে রাখো। তাহলে এক্সামিনেশন অফ দ্য ডেডের ক্ষেত্রে আমার 5টা প্রিরিকুইজিট লাগবে। এখন এক্সামিনেশন অফ দ্য লিভিংয়েও আমার 5টা লাগবে। 5টা আমি সংখ্যাটা উল্লেখ করছি, তোমরা করবে না মনে রাখার জন্য। এখানে আমি ওই একের সঙ্গে মিলাই বলবো যে একে হলো, ওখানে ছিল ইনকোয়েস্ট রিপোর্ট, এখানে বলবো যে রিকুইজিশন, 1 নম্বরে রিকুইজিশন ফ্রম দ্য অথরাইজড অথরিটি। আগে লিখে নাও পরে বলি। 1 নম্বরে হলো রিকুইজিশন ফ্রম দ্য অথরাইজড অথরিটি। 2 নম্বরে হলো যে 3 কপিস পাসপোর্ট সাইজড ফটোগ্রাফি, 3 কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফি অফ দ্য ভিকটিম। 3 নম্বরে হলো আইডেন্টিফাইং দ্য ভিকটিম বাই দ্য স্পটিং পুলিশ। ওখানে 3 নম্বরে ছিল আইডেন্টিফাইং দ্য ডিসিস্ট বাই দ্য স্কটিং পুলিশ। এইখানে লিভিংয়ে হলো আইডেন্টিফাইং দ্য ভিকটিম বাই দ্য স্কটিং পুলিশ। 4 নম্বরে হলো তোমার রিটেন ইনফর্মড কনসেন্ট। 5 নম্বরে হলো প্রেজেন্স অফ এন থার্ড পারসন বা থার্ড পার্টি ফিমেল অ্যাটেন্ডেন্ট। এখন একটু 1 নম্বরে যে বললাম রিকুইজিশন ফ্রম অথরাইজড অথরিটি। তো অথরাইজড অথরিটি কারা? তা আমাদের দেশে অথরাইজড অথরিটি হলো পুলিশ এবং ম্যাজিস্ট্রেট। তাহলে এটা থানা থেকেও রিকুইজিশনটা আসতে পারে, কোর্ট থেকেও আসতে পারে। কোর্ট থেকে আসলে এটা ইস্যু করবে ম্যাজিস্ট্রেট, থানা থেকে আসতে করবে পুলিশের মানে পুলিশ ইন্সপেক্টর। তারপরে শেষে যেটা বললাম যে প্রেজেন্স অফ এ থার্ড পার্টি ফিমেল অ্যাটেন্ডেন্ট। এখন তাকে ফিমেল হতে হবে। আর তারপরে হলো থার্ড পার্টি। কেন থার্ড পার্টি? হলো যে এই ফিমেল যেন ওই অ্যাকিউজড বা ভিকটিমের রিলেটিভ না হয়, এই জন্য এটা থার্ড পার্টি ওখানে বলা হয়েছে। এবার 3 নম্বর প্রশ্ন এখানে যেটা ভাই জিজ্ঞেস করা হবে, মানে আমার ওই সিরিয়ালে 1, 2, 3। এখন হলো যে মেডিকো লিগাল ইম্পর্টেন্স অফ আইডেন্টিফিকেশন। প্রশ্ন হলো মেডিকো লিগাল ইম্পর্টেন্স অফ আইডেন্টিফিকেশন। এই আইডেন্টিফিকেশনের আমাদের মেডিকো লিগাল মানে আমরা এই ইনফরমেশন দিয়ে কোর্টকে বিচারের জন্য আমরা তাদের হেল্প করব। তো বিচারের ক্ষেত্রে কোর্টকে যে পয়েন্ট দিয়ে তাকে আমরা হেল্প করতে পারি, সেই পয়েন্টগুলি হলো আমাদের মেডিকো লিগাল ইম্পর্টেন্সে আসবে। তাহলে আইডেন্টিফিকেশনের মেডিকো লিগাল ইম্পর্টেন্স কী, মানে তো সেখানে আমরা জানি ওই যে কেস হলো 2 ধরনের, সিভিল কেস, ক্রিমিনাল কেস। তো এখন সাধারণত সিভিল কেসে আইডেন্টিফিকেশন দরকার হয় কোথায়?
তাহলে আমাদের প্রথম কথা হলো মেডিকেল লিগাল ইম্পর্টেন্স অফ এজ, সেখানে আইডেন্টিফিকেশন, সেখানে আমরা আসবো বলার সময় যে একটা হলো সিভিল আইডেন্টিফিকেশন, একটা ক্রিমিনাল কেসের আইডেন্টিফিকেশন। তাহলে দৈনন্দিন জীবনে আইডেন্টিফিকেশন সিভিল কেসে কোথায় কোথায় লাগে, আমরা জন্মের থেকে শুরু করি। জন্মের থেকে শুরু হলো, কোথায় লাগে? বার্থ সার্টিফিকেট। সেখানে বার্থ সার্টিফিকেট আইডেন্টিফিকেশনের একটা পয়েন্ট। তো সেখানে কি লাগে? বার্থ সার্টিফিকেটে কী থাকে? ওখানে তার এজ থাকে এবং ডেট অফ বার্থ থাকে। তাহলে সেটা দিয়ে আমরা এজ এবং সেক্স ডিটারমিন করতে পারবো। তারপরে স্কুলিংয়ে লাগবে আইডেন্টিফিকেশন, মেয়েদের স্কুলে ভর্তি হবে না ছেলেদের স্কুলে ভর্তি হবে। তারপরে তোমার ইনহেরিটেন্সের জন্য সেক্স ডিটারমিনেশন দরকার হবে। ম্যারেজের সময় সেক্স লাগবে। এন্ট্রি ইনটু দ্য জব, সেখানেও আমাদের আইডেন্টিফিকেশনের লাগবে। তারপরে পাসপোর্টের সময় পাসপোর্ট করতে গেলেও আইডেন্টিফিকেশন লাগবে। তারপর কোনো মিসিং পারসনে যখন তাকে যখন খোঁজা হবে, যখন তাকে আইডেন্টিফাই করা হবে, বা তাকে যখন আমরা কোনো দেবো, টেলিভিশনে যখন অ্যাড দেবো, যখন আমরা তাকে খোঁজার জন্য যে বিবৃতি দেব, সেখানেও আমার আইডেন্টিফিকেশনের দরকার হবে। আর ডিসপুটেড প্যাটার্নিটির ব্যাপারে সেখানেও আমাদের লাগবে। তাহলে সিভিল কেসে কোথায় কোথায় আইডেন্টিফিকেশনের দরকার হবে, সেটা হলো একটা বলবো যে যে বার্থের সময় বার্থ সার্টিফিকেট, স্কুলিংয়ের সময় লাগবে, তারপরে ইনহেরিটেন্সের সময় লাগবে, এন্ট্রি ইনটু দ্য জব লাগবে, ম্যারেজের সময় লাগবে, তার পাসপোর্ট করার জন্য লাগবে, মিসিং পার্সনের ক্ষেত্রে লাগবে, আর ডিসপুটেড প্যাটার্নিটিতে লাগবে। এগুলো অহরহ জীবনে আমাদের লাগে, এটা সিভিল কেসে লাগে। আর ক্রিমিনাল কেস কোথায় কোথায় আইডেন্টিফিকেশন দরকার হয়? তো ক্রিমিনাল কেসে কোথায় লাগবে? একটা লাগবে অ্যাসল্টে আমাদের আইডেন্টিফিকেশন দরকার হবে, অ্যাসল্টের ভিকটিমকে আইডেন্টিফাই লাগবে। মার্ডার হলে সেই মার্ডার ব্যক্তির আর কি তার আইডেন্টিফিকেশন লাগবে। রেপের এক্সামিনেশনের সময় আইডেন্টিফিকেশন লাগবে। তারপরে সডমির এক্সামিনেশনের সময় আইডেন্টিফিকেশন লাগবে। তারপরে তোমার ইমপারসোনেশন বা ইমপারসনিফিকেশন বা ইমপারসোনেশন, দুইজন একই রকম দেখতে, এই রকম ক্ষেত্রেও আমাদের আইডেন্টিফিকেশন লাগবে। এটা আমাদের ক্রিমিনাল আইডেন্টিফিকেশনের মধ্যে চলে গেল। তাহলে 2 নম্বর প্রশ্ন ছিল আমার যে মেডিকেল লিগাল ইম্পর্টেন্স অফ আইডেন্টিফিকেশন। এটা ভাইভাতে খুব একটা জিজ্ঞেস করা হবে না। রিটেনে যদি আসে, তারপর একটু তুমি 2-1বার জেনে রাখবা। রিটেনে আসে, তাও খুব বেশি আসে না, কিন্তু যদি আসে লিখবা। আর ভাইভাতে জিজ্ঞেস না করলেও এসে যেতে পারে, তবে কমনলি জিজ্ঞেস করা হয় না। তবু তোমার একটু জেনে রাখবা ডাটাগুলি, যে কয়টা মনে থাকে। আচ্ছা, এত গেল যতগুলি বললাম আমি সিভিল আর ক্রিমিনাল যে ডাটাগুলি বললাম, এগুলি সব ফর লিভিং। আচ্ছা, ওইখানে যেমন বলছিলাম যে অ্যাডিশনাল ডাটা, যখন ওই যে ডাটার মধ্যে অ্যাডিশনাল ডাটা ফর লিভিং, এখন এইখানে যে ইন ডেড বডি, ইন ডেডে আইডেন্টিফিকেশন কোন কোন ক্ষেত্রে মাস্ট। তো এখন কখন কখন খুব লাগবে আইডেন্টিফিকেশনের দরকার ডেড বডিতে, কখন কখন ডেডের ক্ষেত্রে। একটা হলো মাস ডিজাস্টার, যখনই এই যে আমাদের রানা প্লাজা হলো, বিডিআরের যেটা হলো, এখানে ডেড বডি ডিসপোজ করার আগে কিন্তু তাকে আইডেন্টিফাই করা লাগছে। তাহলে ডেডের ক্ষেত্রে কোথায় আইডেন্টিফিকেশন লাগবেই? একটা হলো ইন মাস ডিজাস্টার একটু তো জানোই, ডিজাস্টার মানে কোনো একটা ঘটনায় যদি মোর দ্যান 12 যদি মানুষ মারা যায়, তাকে বলা হয় মাস ডিজাস্টার। আর লেস দ্যান 12 হলে তাকে বলা হয় ডিজাস্টার। তাহলে যে কোনো ডিজাস্টার বা মাস ডিজাস্টারে হলে তখন ডেড বডির আইডেন্টিফিকেশন লাগবে। 2 নম্বরে যদি কোনো আনআইডেন্টিফাইড ডেড বডি থাকে, সেখানে আইডেন্টিফিকেশন মাস্ট। তারপরে ডিকম্পোজড বডি যদি হয়, সেখানেও সেই বডির আইডেন্টিফিকেশন করতে হবে। তারপরে মিউটিলেটেড বডি, কোনো বডির কোনো পার্ট যদি আসে, একটা হ্যান্ড, একটা ফুট অথবা একটা স্কাল, সেখানেও আইডেন্টিফিকেশন লাগবে। আইডেন্টিফিকেশন কী লাগবে? যে ডাটাগুলি যে কোনো লাগতে পারে। আর আরেকটা হলো যে যদি স্কেলিটাল রিমেন হয়, সেখানে আইডেন্টিফিকেশন লাগবে। কি, ধরো একটা স্কেলিটন পালো কোথাও এক জায়গায়, একটা কবর থেকে ধরো পালো,
সেখান থেকে যদি সেটা পাঠায় এটা আইডেন্টিফিকেশন লাগবে, কারণ এটা মেলের এটা হিউম্যান বিংয়ের ইয়ে স্কেলিটন, মেলের স্কেলিটন না ফিমেলের স্কেলিটন, বাচ্চাদের স্কেলিটন না বড়দের স্কেলিটন, এরকম অনেক কথা আসে, সুতরাং এখানে লাগবে। তাহলে আমাদের হলো ইন ডেড বডি আইডেন্টিফিকেশন কোন কোন ক্ষেত্রে লাগে, তাহলে একটা মাস ডিজাস্টার, তারপরে হলো আননোন বা আইডেন্টিফাইড ডেড বডি যদি হয়, তারপরে ডিকম্পোজড বডিতে লাগবে, মিউটিলেটেড বডি হলে লাগবে, এবং স্কেলিটাল রিমেন মানে পুরো স্কেলিটন হোক, যে কোনো একটা বোন হোক, যেটাই হোক, এইটাকে যখন তোমাকে পাঠাবে তখন সেটাকে বলা হয় স্কেলিটাল রিমেন। তাহলে এখন এই যে কথাগুলি বললাম, এইগুলি একটু মনে রাখার চেষ্টা করবো, সবই মনে থাকে, মনে আসেও, শুধু একটু কষ্ট করি, শুধু এই যে মেডিকেল ইম্পর্টেন্সটা দুইটাতে আমি বেশি করে বললেও দুইটাতে 3টা 4টা করে একটু মনে রাখবা কষ্ট করে। এবার আসতে আমরা একে একে আসি, আমরা শুরু করি রেস দিয়ে। রেসে আমরা এখানে জানবো যে কোনো ট্রেট যেটাই পড়তে যাবো সেটার ডেফিনেশন জানবো, তার টাইপ জানবো। তো এখন রেসের ডেফিনেশন হলো জানতেই হবে তোমাকে। তো রেসের ডেফিনেশন, হোয়াট ইজ রেস? রেসে হলো, লেখো একটু, যে রেস ইট ইজ এ বায়োলজিক্যাল কনসেপ্ট। হোয়াট ইজ রেস? রেস হলো বায়োলজিক্যাল কনসেপ্ট ডিনোটিং দ্য ডিফারেন্ট ব্রিডিং of origin of human being united by common heredity. হলো বায়োলজি, রেসের ডেফিনেশন হলো বায়োলজিক্যাল কনসেপ্ট ডিনোটিং দ্য ডিফারেন্ট ব্রিডিং অফ অরিজিন অফ হিউম্যান বিং ইউনাইটেড বাই কমন হেরিডিটি। রেস টাইপ কী আছে? এখানে টাইপ আছে 3 ধরনের। আমি সংখ্যাগুণেই বলতেছি যাতে মনে রাখা তোমার সুবিধা হয়। 3 ধরনের কি হলো? একটা হলো ককেশিয়ান। তাহলে কী হলো? তুমি লেখো 1 2 3 দিয়ে উপর থেকে নিচে, বা ABC দিয়ে ককেশিয়ান। তাহলে রেসের টাইপ ককেশিয়ান, মঙ্গোলিয়ান, নিগ্রোজ। ককেশিয়ান, মঙ্গোলিয়ান, নিগ্রোজ। এই ককেশিয়ান এদের পৃথিবীর কোন কোন জায়গায় পাওয়া যায় তাহলে একটু আমরা মনে রাখি, যে একটা হলো ইউরোপ, আর হলো পার্ট অফ এশিয়া অ্যান্ড আমেরিকা। তাহলে আমাদের এশিয়া আর আমেরিকা এটা সব জায়গায়, এখানে সব পাওয়া যাবে, সব রেসের লোকই পাওয়া যাবে। তো ককেশিয়ান এইগুলি পৃথিবীর কোথায় কোথায় পাওয়া যাবে আমরা বলবো যে ইউরোপ আর পার্ট অফ এশিয়া অ্যান্ড আমেরিকা। মঙ্গোলিয়ানদের কোথায় পাবো? পৃথিবীর কোন জায়গায় খুঁজবো? আমি কোথায় খুঁজতে পাবো? একটা পাবো চায়না, জাপান, তারপরে আগের ওই দ্বিতীয়টা লাগাই দেবো, পার্ট অফ এশিয়া অ্যান্ড আমেরিকা। তারপরে নিগ্রোদের কোথায় পাবো? এটা পাবো আফ্রিকা আর পার্ট অফ এশিয়া অ্যান্ড আমেরিকা। তো তিনটা গ্রুপকেই আমরা পাইতেছি পার্ট অফ এশিয়া এবং আমেরিকার কিছু কিছু অঞ্চলে, এশিয়ার কিছু কিছু অঞ্চলে পাওয়া যাবে। এরপরে তার আগের পয়েন্ট আগে দেবো, যে ককেশিয়ানরা এরা হলো ইউরোপে, মঙ্গোলিয়ানরা হলো চায়না, জাপানে, আমাদের দেশের চাকমারা মঙ্গোলিয়ানের কাছ ইয়েতে। তারপরে নিগ্রো হলো আফ্রিকা এবং পার্ট অফ এশিয়া অ্যান্ড আমেরিকা। তাহলে এটা হ্যাঁ, তাহলে রেস, হ্যাঁ এখন সাউন্ড বোধহয় একটু বাড়ছে। আচ্ছা, এখন এখানেই আসবে যে তুমি এই যে 3টা রেস হলো ককেশিয়ান, মঙ্গোলিয়ান এবং নিগ্রো, এদেরকে তুমি কিভাবে আইডেন্টিফাই করবা, ডিফারেন্সিয়েট করবা, এদের আইডেন্টিফাইং পয়েন্ট কী? তো এইগুলি এটা ভাইভাতে জিজ্ঞেস করা হবে, রিটেনেও জিজ্ঞেস করা হবে, তোমরাও পড়ছো। আর একবার আমি একটু বলে দিই, একটু তো রিভিশন হয়ে যাক তোমাদের। আমরা প্রথমে কতগুলো ট্রেড নিয়ে আসি, কোন ট্রেড দিয়ে তাদের আমরা পার্থক্য করব। তুমি এজন্য সাইড বাই সাইড লিখতে পারো যে ককেশিয়ান, মঙ্গোলিয়ান, নিগ্রো। এখন কমপ্লেক্সন দিয়ে আসি, আমরা কালার দিয়ে আসি। কমপ্লেক্সনে হলো কি, ককেশিয়ান হলো আমাদের এখন ট্রাম্পকে আমরা দেখতেছি, আর মঙ্গোলিয়ান হলো মাও সেতুংয়ের ছবি দ্বারা তোমরা দেখছো, অথবা এখন এই যে
জাপানি বা চায়নার কোনো লোকের কথা চিন্তা করো, যদি বাচ্চা। আর ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক নিগ্রোদের মধ্যে আমরা মনে করি এর কথা, এই যে ক্রিকেটার লারার কথা অথবা এখন গেইলের কথা। তাহলে আমরা ককেশিয়ান হলো আমেরিকানবাসী, তার মধ্যে আমরা চেহারাটা মনে করি ট্রাম্পের। ইয়েলোর মধ্যে হলো মাও সেতুং, এখন চীনের যে প্রেসিডেন্ট তার চেহারাটা মাথায় আনতে পারো। আর ব্ল্যাকের ভিতরে আমরা ক্রিকেটারকে নিয়ে আসছি। তাহলে কমপ্লেকশন দিয়ে কী হবে? ককেশিয়ান এদের কালার হবে হোয়াইট কপারি রেড। হোয়াইট কপারি রেড কমপ্লেকশন হলো ককেশিয়ানদের। মঙ্গোলিয়ানদের হবে ইয়েলো, আর এদের হবে ব্ল্যাক। তাহলে কমপ্লেকশন হলো ককেশিয়ানদের হোয়াইট কপারি রেড, যারা মঙ্গোলিয়ান তাদের হলো ইয়েলো, আর নিগ্রোদের হলো ব্ল্যাক। এবার আসি হেয়ার দিয়ে স্ক্যাল্প হেয়ার, এটা দিয়ে ককেশিয়ানদের হবে থিন অ্যান্ড রেডিশ। ট্রাম্পের চুল হেয়ার কিন্তু থিন এবং রেডিশ। আর মঙ্গোলিয়ানদের হবে ওর উল্টা, কোর্স অ্যান্ড ডার্ক, মোটা এবং ডার্ক। আর এদের নিগ্রোদের হবে ব্ল্যাক অ্যান্ড উলি হেয়ার। এবার আই দিয়ে আসি। আয়ের আমরা দেখি, আই হবে কর্নিয়া না আইরিশ। আয়ে যদি আমরা পরীক্ষা করি, ওরা আইরিশ হবে ব্লু, এদের। আর ককেশিয়ানদের হবে ব্লু, তারপরে মঙ্গোলিয়ানদের হবে ব্রাউন, আর নিগ্রোদের হবে ব্ল্যাক। তাহলে আমাদের দেখি আইরিশের কালারটা যখন আমরা দেখব, আইরিশের কালার মানে আমার ট্রাম্পের হবে ব্লু, তারপরে চাইনিজদের হবে ব্রাউন, আর নিগ্রোদের হবে ব্ল্যাক। এবার আসি বডি পাইছি আমরা, পার্সন লিভিং পাই আর ডেড পাই। লিভিংয়ে দেখি আমরা লিপ, নর্মালি আমরা এখানে আগে দেখি নিগ্রোদের দেখি। নিগ্রোদের লিপ হবে থিক অ্যান্ড ইভার্টেড। আমাদের নর্মালি যে লিপ আছে এইটার থেকে নিগ্রোদের হবে থিক অ্যান্ড ইভার্টেড হবে। এবার স্কেলিটনে আসি, কি হলো অন্যদের এমন কোনো নাই, চেঞ্জ নাই। এদের হলো নর্মাল যা আছে, নর্মাল অ্যাপিয়ারেন্স আমাদের যা আমরা মানুষকে জানি, সেখান থেকে তাদের লিফ হবে থিক অ্যান্ড ইভার্টেড। আর লিম্বের গিয়ে আমাদের আর্ম আর ফোর আর্ম, এদিকে থাই আর লেগ মোটামুটি সমান একটা সমান রেশিও আছে। ওখানে গিয়ে এদের ফোর লিম্বটা মানে এদিকে ফোর আর্ম, আর ওইদিকে লেগ। ফোর আর্ম এর থেকে আর্মের থেকে লেন্থে বেশি হবে, ওইদিকে লেগ থাইয়ের থেকে লেন্থে বেশি হবে। তাহলে এইটা কাদের হবে? নিগ্রোদের। তাহলে এখন যদি নিগ্রোদের আমি নিগ্রো আর একটা যদি ককেশিয়ান বা মঙ্গোলিয়ানকে দাঁড় করাই, তারপরে দেখব যে নিগ্রোদের ফোর আর্মটা তার আর্মের থেকে বড়, এখানে সমান প্রায় সমান। আর তার লেগটা থাইয়ের থেকে এর থেকে লম্বা, মানে এদের কোনো নাই, ককেশিয়ান বা এর কোনো নেই। এবার হলো সেফালিক ইন্ডেক্স, এইটা দিয়ে তোমাকে এটা পরীক্ষা করা যাবে। তো সেফালিক ইন্ডেক্স আচ্ছা, ওটা আপনি এটা সম্বন্ধে হলো সেফালিক ইন্ডেক্স শেষের পয়েন্ট। সেফালিক ইন্ডেক্স তোমাকে জানতে হবে কাকে বলে, সেখানে ইন্ডেক্সটা কি এবং কাদের কত। তো সেফালিক ইন্ডেক্স কাকে বলে? সেফালিক ইন্ডেক্স দেখো, ইট ইজ দ্য রেশিও। হোয়াট ইজ সেফালিক ইন্ডেক্স? দেখেন, এটা হলো ইট ইজ দ্য রেশিও obtained by maximum transverse diameter of the skull divided by maximum anterior posterior length of the skull। তাহলে ম্যাক্সিমাম ট্রান্সভার্স ডায়ামিটার অফ দ্য স্কাল, এই। আর একটা হলো ম্যাক্সিমাম অ্যান্টেরিয়র পোস্টেরিয়র লেন্থ অফ দ্য স্কাল ইন্টু 100। তাহলে প্রথমে নেব আমি ম্যাক্সিমাম ট্রান্সভার্স ডায়ামিটার, তারপরে তাকে ভাগ করব অ্যান্টেরিয়র পোস্টেরিয়র লেন্থ দিয়ে ইন্টু 100 করে, যে রেশিওটা আমার আসবে সেটাই সেফালিক ইন্ডেক্স। তো এখন এটা মনে রাখার জন্য একটু মনে রাখো, কিভাবে মনে রাখবে এটা, যে আমরা ওই যে নিগ্রোদের বললাম ওদের সব লম্বা, মানে স্কেলেটন লম্বা, সেখানে ওদের মাথাটাকে আমরা বলি লং হেডেড। এটা বোঝার জন্য পরে বই থেকে মিলে আমি বোঝাই নেবা। ওদের
মাথাকে বলবো আমরা লং হেডেড বলবো। লং হেডেড কাকে বলবো? নিগ্রোদের। কেন বলবো? আইন বিজ্ঞান তো আছে, কিন্তু আমরা এখন বলবো যে যেহেতু তাদের এই যে ফোর আর্ম আর্মের থেকে লম্বাটা ওদের ঘাড়ে ফেলি, তাহলে ওরা হলো লং হেডেড। লং হেডেড ওর আগে আছে মানে মঙ্গোলিয়ান, তারা হলো শর্ট হেডেড। আর প্রথমে যে ককেশিয়ান তারা ছিল মিডিয়াম হেডেড। তাহলে এই সেফালিক ইন্ডেক্স দিয়ে আমি ভাগ করলাম কি, আমি ওই দিক থেকে আসি, এবার ডানের থেকে। নিগ্রো হলো লং হেডেড, তারপর মঙ্গোলিয়ান হলো শর্ট হেডেড, আর ককেশিয়ানরা হলো মিডিয়াম হেডেড। এইটুকু একটু তোমাকে কষ্ট করে মনে রাখো। তো এখন ওই যে এই রেশিওটা যেটা পাইলাম, যারা লং হেডেড যারা লং হেডেড মানে তাদের মাথার অ্যান্টেরিয়র পোস্টারটি লম্বা হবে। এই যে অ্যান্টেরিয়র পোস্টার এটা বেশি হবে। তাহলে এই বেশি দিয়ে যখন আমি এটাকে ভাগ করব, তখন তার রেশিওটা আসবে কম। তাহলে এটা হলো লং হেডেডের ওই যে সেফালিক ইন্ডেক্স হবে 70 থেকে 74, তাই তো? ম্যাক্সিমাম ট্রান্সভার্স ডায়ামিটার, তাকে ভাগ করলাম ম্যাক্সিমাম অ্যান্টেরিয়র পোস্টেরিয়র লেন্থ দিয়ে, গিয়ে 100 দিয়ে গুণ করলাম। এইটা হলো আমার লং হেডের বেলায় হবে। রেশিওটা কত হবে? 70 থেকে 74। তারপরে মিডিয়াম হেডেডের কত হবে? তাদের হবে ওই যে 75 থেকে 80। আর শর্ট হেডের হবে 80 থেকে 85। এটুকু একটু মনে রাখো, যেভাবে রাখলে রাখো, না রাখলে না রাখো। তখন যে পারবা রাখবা, যে না পারবা রাখবা না। তাহলে আমাদের এখানে থাকবে সেফালিক ইন্ডেক্স কাকে বলে, ডেফিনেশন তো জানি এখানে। এখন তো বলা হবে যে সেফালিক ইন্ডেক্স তুমি মেজার করবো কোথা থেকে কোথায়। এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ট্রান্সভার যেটা নিব সেটা বাই প্যারাইটাল। এই দিকে একটা রাইটে প্যারাইটাল বোন আছে, লেফটে প্যারাইটাল বোন আছে। তাহলে এই প্যারাইটাল থেকে এই প্যারাইটাল, এই প্যারাইটাল কি? এটা বাই প্যারাইটাল মানে এদিকে এটা প্যারাইটাল এমিনেন্স আছে। এই প্যারাইটাল বোনের এক্সটার্নালি একটা এমিনেন্স আছে। এই দিকের রাইটের এবং লেফটের এই প্যারাইটাল এমিনেন্স পর্যন্ত আমি লেন্থটা নিব। আর অ্যান্টেরিয়র পোস্টার নেব হলো যে এই যে ন্যাজন থেকে এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স, এই লেন্থটা আমি নেব। এখন এখানে জিজ্ঞেস করা হয় এটা আমরা কী দিয়ে দেবো? স্কেল নিয়ে নেব না মেজারিং টেপ দিয়ে মেজার করবো? এটা তো মেজার করবো কী দিয়ে প্রশ্নটা তখন জিজ্ঞেস করা হয়, যে তখন তোমাকে বলে দেওয়া হয় স্কেল দিয়ে না মেজারিং টেপ দিয়ে। তো এটা এখন আমরা একবার শিখেই নিই যে আমরা ওই যে ইন্টারমিডিয়েটে তোমরা যে গোলকের যে করছো, গোলক যে মেজার করছো, সেইখানে কী দিয়ে হয়? এটা স্লাইড ক্যালিপার্স দিয়ে। তাহলে এটা হলো স্লাইড ক্যালিপার্স দিয়ে মেজার করব। তাহলে আমার রেস সম্বন্ধে মোটামুটিভাবে এই কথাগুলি, যে ডেফিনেশন অফ রেস, টাইপ অফ রেস, তারপর রেস দিয়ে কিভাবে, এখন মাস ডিজাস্টার হয়ে গেল, মাস ডিজাস্টারে তুমি তখন এই রেস কাজে লাগাতে পারবে। এখন তারপরে সেফালিক ইন্ডেক্সটা এটা জিজ্ঞেস করা হবে। আচ্ছা, শোনা না গেলে আমি তো জোরেই বলতেছি, নাকি এখন শোনা যায়? সাউন্ড তো অনেক বেশি দিয়েছি, শোনা যায়? এখন শোনা যায়? জুবাইর শোনা যায়? একটু কমেন্ট করেন। আব্দুল আজিজ তুমি আবার লেখো, শোনা যায়? আব্দুল আজিজ রোমিও, শোনা যায়? সাউন্ড কম আসলে কী করবো আমি? সাউন্ড তো বেশি দেওয়া আছে। হ্যালো আসসালাম, হ্যাঁ বলো। আমি ইয়ারফোন ছাড়া ট্রাই করব। আচ্ছা তাহলে ঠিক আছে, আজকে এখনই চেষ্টা করব নাকি? এখন চেষ্টা করব? আচ্ছা আচ্ছা ঠিক আছে।
তাহলে আমরা এখন এ পর্যন্ত যেগুলি টাচ করে আসলাম, আইডেন্টিফিকেশনের ডেফিনেশন, টাইপ, ডাটা ফর আইডেন্টিফিকেশন, তারপরে আইডেন্টিফাই করতে গেলে আমার প্রি রিকুইজিট কী লাগবে, এটা ডেডের ব্যাপারেও বললাম, লিভিংয়েও বললাম। এরপরে মেডিকেল লিগাল ইম্পর্টেন্স অফ আইডেন্টিফিকেশন। তারপরে ওর ট্রেডগুলির মধ্যে আমরা শুরু করলাম কি দিয়ে, রেস দিয়ে। রেসে আমরা ডেফিনেশন জানলাম, টাইপ অফ রেস জানলাম, তারপরে রেস দিয়ে, রেসের কিছু ট্রেড দিয়ে এই তিনটা রেসকে ডিফারেন্সিয়েট কীভাবে করা যাবে পয়েন্টগুলি একটু জানলাম। শেষে জানলাম সেফালিক ইন্ডেক্স। এই সেফালিক ইন্ডেক্সের ডেফিনেশন জানতে হবে, আর এটা কোথা থেকে কোথায় মেজারমেন্ট নিতে হবে। আর তাহলে কী বলবো আমরা, অ্যান্ট্রোপোস্টরটা বলবো যে ন্যাজন বা গ্ল্যাবেলা থেকে এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স। সবাই একটু ভালো জানে বা বলার সময় একটা কথা বাদ দিয়ে দেয়, এক্সটার্নালটা আর বলে না, বলে কি অক্সিপিটাল প্রোটিউবারেন্স। তাহলে এখন থেকে এটা খেয়াল রাখো, আর 2 মাস এই পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত এটা বলার সময় আগেই যোগ করবা এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স। আর এটা বাই প্যারাইটাল নিতে হবে, আর যে যন্ত্র নিতে হবে সেটার নাম হলো স্লাইড ক্যালিপার্স। আচ্ছা, এবার এর পরের এতে আমরা আসি রিলিজিয়ন নিয়ে, ধর্ম, বর্ণ, রিলিজন, এটা বর্ণ গেল বা ধর্ম। এখন এখানে রিলিজন নিয়ে, এখন তোমাকে আমাদের দেশে কোন কোন রিলিজনের লোক বাস করে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান। তো আমাদের এখানে জিজ্ঞেস করা হয় বেশি মেনলি হিন্দু আর মুসলিমের ডিফারেন্সিয়েশন। তো এখন হিন্দু আর মুসলমানদের ডিফারেন্সিয়েট করো, কাদের কাদের। এখানে 3টা গ্রুপ আছে, যে মেল হিন্দু, মেল মুসলিম, ফিমেল হিন্দু, ফিমেল মুসলিম। তারপরে আনম্যারিড ফিমেল গার্ল আর আনম্যারিড মুসলিম গার্ল। এই কয়টা প্রশ্ন এমনি জিজ্ঞেস করা হয় ভাইভাতে। তো এখন এগুলো সবাই জানো, জানার পরেও বলার সময় একটু মোটামুটি সিরিয়ালি বলার চেষ্টা করবা। তো এখন কি আমরা আসি আগে যে মানে হিন্দু মেল এবং মুসলিম মেল, এদের তুমি আইডেন্টিফাই কিভাবে করবা। এখন মুসলিম মেল যারা তাহলে অ্যাডাল্ট, এখানে মেল যখন বলছি অ্যাডাল্ট, তো মুসলিম মেলে তুমি কি পাবা, একটা লিভিং পারসন হোক বা ডেড পারসন হোক, তুমি এই কতগুলো ক্রাইটেরিয়া দেখে তুমি মোটামুটি এটা মেল না ফিমেল, মুসলিম না হিন্দু বলতে পারবা। মেল মুসলিমের কী কী ক্রাইটেরিয়া থাকে একজন অ্যাডাল্ট মেলে, সেখানে তার সার্কামস্ক্রাইবড থাকে, তার মানে তার সার্কামসিশন করা থাকে। তারপরে যেহেতু মুসলিম, তার ক্যালোসিটি পাবো কোথায়, তোমার ল্যাটারাল মেলিওলাস, লেফট ল্যাটারাল মেলিওলাস, তারপরে তোমার নিতে পাবো এবং ফোরহেডে পাবো, যেহেতু সে মুসলিম মানে নামাজ পড়ে, এটা আমরা ধরে নিয়েছি। আর একটা হলো এই একটা সার্কামসাইজড পাবো, তাকে ক্যালোসিটি পাবো ওই 3 জায়গায়, ফোরহেড, নি এবং লেফট ল্যাটারাল মেলিওলাস। আর যদি হিন্দু মেল হয় সেখানে কি পাবো, এক ওই পয়েন্টে সার্কামস্ক্রাইবড নট। তারপরে ওরা মানে সেক্রেট থ্রেড পরে গলায়, এবং নেকলেস অফ উডেন বিডস ব্যবহার করে। তারপরে টাফট অফ হেয়ার থাকে ব্যাক অফ দ্য হেড। এইগুলি দেখলে আমরা তাকে মেল হিন্দু বলবো। তাহলে মেল হিন্দু এবং মেল মুসলিমের মধ্যে এই কয়েকটা পয়েন্ট একবার একটু চোখ বন্ধ করে মনে করে নেবার, দুজনকে সামনে রেখে তাদের মনে থাকবে। এবার হলো যে ফিমেল মুসলিম অ্যান্ড ফিমেল হিন্দু, এটা আমরা অ্যাডাল্টই ধরি, অ্যাডাল্ট মানে ম্যারিড ধরি। তো ম্যারিডে গিয়ে তাহলে একটা ম্যারিড ফিমেল মুসলিম, তার কী কী ক্রাইটেরিয়া থাকতে পারে। আচ্ছা, এখন এখানে আগে হিন্দু ফিমেল দেখো ম্যারিড, এদের ভার্মিলিয়ন মার্ক থাকবে ফোরহেডে, 2 নম্বরে শাখা থাকবে হ্যান্ডে, এবং অনেকেরই আবার টাট্টু মার্কও থাকে। তাহলে কী হলো, হিন্দু ম্যারিড ফিমেলে ভার্মিলিয়ন মার্ক ফোরহেড, তারপরে শাখা হ্যান্ডে এবং টাট্টু মার্কও থাকতে পারে। আর রিং থাকবে, ওরা রিং পরবে, এটা এই যে অ্যালানা যায়, সাধারণত লেফট অ্যালানা যায়, এটা নাকের, এটা হলো সেপ্টাম অফ দ্য নোজ, আর এই দুইটা হলো অ্যালা অফ দ্য নোজ। তো অ্যালানা যায় হিন্দু। এখন হিন্দু মুসলমান কোনো এই নাই ব্যাপারটা, আমরা ধরে নিই 100 বছর আগের হিন্দু মুসলমান তখন কী ছিল, ধর্মীয় ভাবটা তখন বেশি মানা হতো, ধর্মীয় রীতিনীতি। তো তখন সেখানে ম্যারিড হিন্দুরা এরা পড়তো অ্যালানা যায়, তারা রিং পরতো। আর মুসলমানদের মেয়েদের ক্ষেত্রে কী বলবো, ভার্মিলিয়ন মার্ক থাকবে না, শাখা সিঁদুর থাকবে না, এবং
এরা মুসলিমরা সাধারণত সালোয়ার কামিজ বেশি পরবে, হিন্দুরা শাড়ি বেশি পরবে। আগে ওই কথাই ছিল, এখন যাই যাক। আর এই যে নিয়ে এই যে তোমার নিয়ে রিং, এই যে হিন্দুরা পড়বে অ্যালা অফ দ্য নোজ, আর মুসলিম পড়বে সেপ্টাম অফ দ্য নোজ, এই যে মাঝখানে নেতাল সেপ্টামে পড়বে। এই কথাগুলি একটু আমরা মনে রাখবো। এবার আমাদের এক স্যার আগে জিজ্ঞেস করতেন, স্যার এখন পরীক্ষা নিতে সব জায়গায় যায় না, যাবেও না মনে হয়, তবুও কথাটা মনে রাখি যে একটা অ্যাডাল্ট আনম্যারিড হিন্দু এবং অ্যাডাল্ট আনম্যারিড মুসলিম মেয়েকে তুমি কিভাবে আইডেন্টিফাই করতে পারবে। তো এই পয়েন্টটা একটু বলে রাখি, প্রশ্ন যদি কেউ কখনো করে বলবা, নাহলে না। এখন যেহেতু আমরা ধর্মীয় দিক দিয়ে বলা হচ্ছে, তো সেই জন্য ধর্মীয় রীতিতে মুসলিম মেয়েদের প্রতি মিনিস্ট্রেশনের পরে তাদেরকে শেভ করতে হয়, এটা ধর্মীয় রীতি। এখন এই ধর্মীয় রীতি দ্বারা মানে ধর্ম মেনেই নিচ্ছে মুসলিম মেয়ে, তাহলে দুইটা মেয়ে মানে অ্যাডাল্ট ফিমেল। তো এখন মুসলিম যদি তাদের দেখি, মুসলিম মেয়ে যদি শেভড হয় তাহলে বুঝবো মুসলিম, যদি শেভ না থাকে তাহলে হিন্দু। আর এর সঙ্গেই যেহেতু শেভ করে না যারা, সেখানে একটা ফাউল স্মেল আসতে পারে, আর এখানে আসবে না। তাহলে এই দুইটা পয়েন্টই, একটা হলো যদি সে ফিমেল মুসলিম হয় সে শেভড হবে, এবং তার আর হিন্দু আনম্যারিড মেয়ে তার শেভড হবে না, এবং যেহেতু হবে না সেখানে একটু স্মেল পাওয়া যেতে পারে। এই তাহলে রিলিজিয়ন কিন্তু আমরা এই কটাই শেষ করে ফেললাম। রিলিজিয়নের মধ্যে এদের কারের কী পার্থক্য করবা এটা একটু জানিয়ে নেব। এবার এটা বোধহয় টাইম হয়ে গেছে, এটা দিয়ে একটু শুরু করে যায় আজকে। সেক্স, এবার আমাদের একটা ট্রেট আছে সেক্সের ডেফিনেশন কেউ কোথাও যেভাবে পাও বলো, তবে এটা কি ডেফিনেশন জিজ্ঞেসও করা হয় না, তবুও তুমি ডেফিনেশন এই কথাটা এইভাবে মনে রাখো, পরে ভালো ডেফিনেশনের থেকে যদি আসে আমরা চেঞ্জ করব। তাহলে হোয়াট ইজ সেক্স যদি জিজ্ঞেসই করি, তাহলে শোনা যায় কিনা আব্দুল আজিজ রোমিও? এখন আচ্ছা, এখন সেক্সের ডেফিনেশন হলো যে হোয়াট ইজ সেক্স মিনস সেক্স হলো সেক্স ইজ দ্য জেন্ডার ডিফারেন্সিয়েশন বিটুইন মেল অ্যান্ড ফিমেল। ডেফিনেশনটাই হোয়াট ইজ সেক্স, আমরা বলবো সেক্স ইজ দ্য জেন্ডার বিটুইন মেল অ্যান্ড ফিমেল। আচ্ছা, এবার টাইপ অফ সেক্স কী কী টাইপের আছে অনেক বইয়ে আছে, একটু হয়তো আগের এডিশনের বইতে পাবা, মেল অ্যান্ড ফিমেল। এখন হলো আমরা তিন ভাগে বলা হচ্ছে, একটা হলো সেক্স হলো তিন টাইপ, একটা হলো মেল, ফিমেল অ্যান্ড ইন্টারসেক্স। ঠিক আছে, তাহলে সেক্সের টাইপ কয় প্রকার? এটা হলো মেল, ফিমেল আর ইন্টারসেক্স। পুরানো বইতে পাবা হলো মেল আর ফিমেল, এখন মেল, ফিমেল অ্যান্ড ইন্টারসেক্স। তো এখন আমরা আসি যে মেল আর ফিমেল আমরা ডিফারেন্সিয়েট করব। তাহলে মেল আর ফিমেল আমরা আইডেন্টিফাই করব কিভাবে? তাহলে আমরা ব্রড হেডলাইনে আসি যে আমরা করব। তাহলে আমরা প্রথমেই বলে দিই ক্রোমোজোনাল সেক্স ডিটারমিনেশন বাই কি ক্রোমোজোমাল সেক্স ডিটারমিনেশন। এক নম্বরে বড় হাতের এ দিয়ে লেখো, আমরা লিখি। প্রশ্নটার কথা হলো 4 নম্বর না 5 নম্বর প্রশ্ন হলো বা 6 নম্বর প্রশ্ন হলো, আমরা হলো সেক্স যে ট্রেট সেটা পড়তেছি। ডেফিনেশন জানলাম, টাইপ অফ সেক্স জানলাম, এবার হলো যে সেক্স আমরা কিভাবে ডিটারমিন করতে পারি। তো সেখানে বড় হেডিংয়ে আমরা লিখি যে ক্রোমোজোমাল সেক্স ডিটারমিনেশন, 2 নম্বরে হলো গোনাডাল সেক্স ডিটারমিনেশন, 3 নম্বরে হলো বায়োলজিক্যাল অর জেনাইটাল সেক্স ডিটারমিনেশন। তার মানে এখন সেক্স ডিটারমিন করতে গিয়ে তাহলে আমাদের হেডিংয়ে লিখলাম এইভাবে, একটা হলো ক্রোমোজোম দিয়ে ডিটারমিন করতে পারবো মেল আর ফিমেল, তারপরে গোনাড দিয়ে ডিফারেন্সিয়েট করতে পারবো মেল আর ফিমেল। আচ্ছা, যারা কমিউনিটি মেডিসিন ক্লাস আছে তারা অফ হতে পারো, আর আমার কিছুক্ষণের মধ্যে আমি শেষ করব। তাহলে যারা কমিউনিটি মেডিসিনের ক্লাস আছে তারা তোমরা অফ হয়ে যাও। আমি এটুকু আর 10 মিনিটের মধ্যে শেষ করব।
তাহলে কি বললাম, ক্রোমোজোমাল সেক্স ডিটারমিনেশন, গোনাডাল সেক্স ডিটারমিনেশন, আর হলো বায়োলজিক্যাল সেক্স ডিটারমিনেশন। আমরা বায়োলজিক্যাল দিয়েই আসবো। তার আগে আমরা বলি, ধরো আমরা ওই যে একটা বডি ইয়ে পেলাম, মিউটিলেটেড বডি পেলাম, আমরা কারোর একটা হয়তো একটা আঙ্গুল পেলাম, ওটার একটা হাত পেলাম, অথবা কোনো একটা ইয়ে পেলাম, কোনো একটা পার্ট অফ দ্য বডি পেলাম, সেখান থেকে যদি আমি সেক্স ডিটারমিন করতে চাই, ধরে নিই আমি একটা হাতের আঙ্গুল পেলাম বা একটা হ্যান্ড পেলাম, এখন এটা মেল না ফিমেল, এটা করার জন্য আমাকে যাইতে হবে তখন আমি ক্রোমোজোমাল সেক্স, ওখান থেকে আমি গিয়ে দেখব ক্রোমোজোম আমরা জানি মেলে কত আছে 46XY, ফিমেলে 46XX। এই 46 মানে টোটাল ক্রোমোজোম, তার মধ্যে দুইটা হলো মেলে XY, ফিমেলে XX। তাহলে ক্রোমোজোমে গিয়ে পাবো আমি মেল হলে XY পাবো সেক্স ক্রোমোজোম, ফিমেলে পাবো XX। এরপরে গোনাড দিয়ে হলো যে দেখা গেল একটা লোকের আমার উপরের অংশ নাই, নিচের অংশ নাই, শুধু পেলভিসটা আছে। পেলভিসে গেলে আমি ডেড বডিতে যদি ধরি, সেখানে আমি কি করব, সেখানে আমি গিয়ে দেখব যে পেলভিক ক্যাভিটিতে গিয়ে বা ওখানে স্ক্রোটামে গিয়ে যদি আমি টেস্টিস বা ওভারি পাই, তাহলে গোনাড দিয়ে টেস্টিস বা ওভারি যদি পাই, আমি পেয়ে গেলাম। টেস্টিস পেলে মেল আর ওভারি পেলে ফিমেল। তো এটাকে হলো এই যে গোনাড, এই গোনাড হলো প্রাইমারি সেক্স অর্গান। তাহলে গোনাড কি হলো, ফিমেলে হলো ওভারি, মেলে হলো টেস্টিস। যদি তোমার প্রশ্ন করা হয় প্রাইমারি সেক্স অর্গান কি, তাহলে প্রাইমারি সেক্স অর্গান তুমি অবলিক দিয়ে মাথায় রাখো, এটা হলো যে গোনাডাল যে অর্গান সেটা। অনেকে কিন্তু ভুল করে বলে ফেলে পেনিস ছেলেদের ক্ষেত্রে। তাহলে আমরা এখন কি বলবো, আমরা ধরে নেব যে 2 নম্বরে যেটা বললাম যে গোনাডাল সেক্স ডিটারমিনেশন, সেটা হলো কি দিয়ে, টেস্টিস দিয়ে আর ওভারি দিয়ে। তাহলে এইটাই হলো আমাদের প্রাইমারি সেক্স অর্গান। এবার বায়োলজিক্যাল বা জেনাইটাল সেক্স অর্গান, জেনাইটালিয়া দেখে আমি সেক্স ডিটারমিনেশন কিভাবে করতে পারি। তাহলে এখন যদি আমি এইভাবে আসি ভাই তোমার যে প্রাইমারি সেক্স অর্গান মেলের কি আর ফিমেলের কি, তাহলে আমরা এখন বলবো মেলে টেস্টিস, ফিমেলে ওভারি। আচ্ছা, এখন বায়োলজিক্যাল সেক্স ক্রোমোজোমাল তো বললাম। আচ্ছা, এখন বায়োলজিক্যাল যেটা আছে, বায়োলজিক্যাল বা জেনাইটাল, সেটাকে তুমি 2 ভাগে ভাগ করো। একটা হলো সেকেন্ডারি সেক্স অর্গান, আর একটা হলো সেকেন্ডারি সেক্স ক্যারেক্টারিস্টিক। আচ্ছা, ঠিক আছে, শোনা যাচ্ছে ভালো। আচ্ছা, যাদের ক্লাস আছে তারা একটু অফ হয়ে যাও, আমি এখানে একটু ধীরে ধীরে এদের সঙ্গে আগাই। কমিউনিটি মেডিসিন ক্লাস যারা, তারা অফ হয়ে যাও। তো এখন আমরা প্রাইমারি সেক্স অর্গান কি কি জেনে গেলাম, এবার সেকেন্ডারি সেক্স অর্গান কি, এটা সেকেন্ডারি। ঠিক আছে জুবাইর, হ্যাঁ বলি, আর বলার আগে যখন শেষ করবো আপনি একটু বলেই দেন। তো সেকেন্ডারি সেক্স অর্গান মেলে কি আর ফিমেলে কি। আমার প্রশ্ন সাধারণত করে থাকি যে প্রাইমারি সেক্স অর্গান মেলে কি আছে, ফিমেলে কি আছে, আমরা অহরহ করে থাকি। এইটার ব্যাপারে সবাই মনে রাখবা, তার মধ্যে ডিএফএম স্টুডেন্ট যারা আসো তারা একটু ভালো করে এটা মাথায় রাখবা যে সেকেন্ডারি আমরা বায়োলজিক্যাল বা জেনাইটাল যে ডিফারেন্সিয়েশন বললাম, সেখানে এসে আমাদের আগে জ্ঞান রাখতে হবে যে বায়োলজিক্যালি এখানে এসে আছে 2 রকমের জিনিস, একটা হচ্ছে সেকেন্ডারি সেক্স অর্গান আছে আর সেকেন্ডারি সেক্স ক্যারেক্টারিস্টিকটা আছে। দুইটাকে আমি 2 ভাবে ভাগ করি, আমরা গড়ে একই সঙ্গে বলি, কিন্তু আমরা আগে ভাগ করে নিই। মেলে সেকেন্ডারি সেক্স অর্গান হলো পেনিস, স্ক্রোটাম, তারপরে অ্যাডাম অ্যাপল, আর হলো ভয়েস। তাহলে ভয়েসটাও কিন্তু একটা সেকেন্ডারি সেক্স অর্গান। ঠিক আছে, তাহলে কি বললাম, সেকেন্ডারি সেক্স অর্গান হলো মেলের ক্ষেত্রে পেনিস, স্ক্রোটাম, অ্যাডাম অ্যাপল, আর হলো ভয়েস। অ্যাডাম অ্যাপলের আর কি নাম আছে, এর আগে বোধহয় বলছি অনেককেই যে ফরেনসিক মেডিসিনে একাধিক যদি নাম থাকে সেটা জানতে হয় এবং সেটা জিজ্ঞেস করা হয় অহরহ। তো অ্যাডাম অ্যাপল আমরা সবাই জানি, এই অ্যাডাম অ্যাপল এর আর কোনো নাম আছে কিনা, ওটার নাম হলো পোপাম আডমি, POPUM, পোপাম
আদামি, ADAMI, পোপাম আডামি, পোপাম অ্যাডামি। তাহলে আমাদের প্রাইমারি সেকেন্ডারি সেক্স অর্গান মেলে আঙ্গুলগুলো বলে মনে রাখার জন্য 4টা। একটা হলো পেনিস, স্ক্রোটাম, অ্যাডাম অ্যাপল বা পোপাম অ্যাডামি, আর একটা হলো ভয়েস। এবার ফিমেলে সেকেন্ডারি সেক্স অর্গান কী কী আছে, সেখানেও হলো 4টাই। একটা হলো ভালভা, 2 নম্বরে ভেজাইনা, 3 নম্বরে ব্রেস্ট, 4 নম্বরে ভয়েস। তাহলে সেকেন্ডারি সেক্স অর্গান ছেলেদেরও 4টা, মেয়েদেরও 4টা। মাইক্রোফোনটা কাছে নেন, আমি তো মাইক্রোফোন, আচ্ছা আচ্ছা। সেকেন্ডারি সেক্স অর্গান ফিমেলে ভালভা, ভ্যাজাইনা, ব্রেস্ট আর ভয়েস। তাহলে আমাদের ক্লিয়ার হয়ে গেল সেকেন্ডারি সেক্স অর্গান। এবার সেকেন্ডারি সেক্স ক্যারেক্টারিস্টিক কি? সেকেন্ডারি সেক্স ক্যারেক্টারিস্টিক মেল আর ফিমেল। মেলে কি আমরা ধরো, মেলে হলো কি মোস্তাক, বিয়ার্ড, তারপরে পিউবিক হেয়ার, মোস্টাক, বিয়ার্ড, পিউবিক হেয়ার। ফিমেলের হলো যে প্লাস অ্যাক্সিলারি হেয়ার। ফিমেলের হলো এরকম অ্যাক্সিলারি হেয়ার, পিউবিক হেয়ার এবং হলো যে অনসেট অফ মিনিস্ট্রেশন। এখানে সেকেন্ডারি সেক্স ক্যারেক্টারিস্টিক 3টা। আরও বেশি থাকলে তোমরা পরে যোগ করো আর কি। তাহলে আমাদের সেকেন্ডারি সেক্স অর্গান আর সেকেন্ডারি সেক্স ক্যারেক্টারিস্টিক এটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। তাহলে এখন মিনিস্ট্রেশন মানে এটা হলো কি সেকেন্ডারি সেক্স ক্যারেক্টারিস্টিক। এখন পরীক্ষাতে ভাইভাতে ওই জিজ্ঞেস করা হয় সবার ক্ষেত্রেই। তো পরীক্ষায় যেমন একজন এক্সটার্নাল বসেন, একজন ইন্টারনাল বসেন, আমাদের লেকচারার থাকে, পরীক্ষা তোমরা দিতে আসো, তখন সুন্দর করে জিজ্ঞেস করা হয় যে আইডেন্টিফিকেশন, যে তুমি একজন অ্যাডাল্ট মেল এবং অ্যাডাল্ট ফিমেলের কতগুলো আইডেন্টিফাইং ক্রাইটেরিয়া বলো। বলার পরে আমি আবার যোগ করে দিই যে এমন কিছু বলো না যাতে সেই সময় সবাই মানে পরীক্ষার সময় তো টেন্স থাকে, সবাই বলার সময় সে প্রথমেই কিন্তু শুরু করে বার বডি, ডেভিডসন বডি এটা দিয়ে। তো তারপরে আবারে বলি যে তুমি দেখো তোমার পাশে আমি বা ছেলে মেয়ে আছে অ্যাডাল্ট, তুমি এখানে দেখে বলো এক্সটার্নালি, যেখানে আমাদের আর কোনো কিছু যেন দেখতে না দেওয়া লাগে। তো তারপরে আবার ওইখান থেকে শুরু করতে যায় ব্রেস্ট দিয়ে, তারপরে দিয়ে তোমার পেনিস দিয়ে, এসব দিয়ে। তো এখন এটা শুরু থেকে আমরা বলতে শুরু করব ভাইভাতে, বিশেষ করে যে একজন অ্যাডাল্ট মেল, অ্যাডাল্ট ফিমেল ডিফারেন্সিয়েট করো। সেখানে তুমি একদম বসে আছে তোমার সামনে, তুমি উপর থেকে নিচে নামো, একদম মাথার থেকে নিচে নামতে থাকো। নিচে নামা থেকে তো বলো হেয়ার বলো, মেলে ছোট, বড়দের ফিমেলে লম্বা। তারপরে বিল্ড হলো বডি বিল্ড হলো ছেলেদের ক্ষেত্রে হলো কি এটা হলো লঙ্গার উইথ গ্রেটার মাসকুলেচার। আমি যদি প্রথমে বিল্ড দিয়ে আসি একটা মেল আর ফিমেলের মধ্যে, অ্যাডাল্ট মেল ফিমেল, তো সেখানে হলো যে মেলের হলো এরা লঙ্গার উইথ গ্রেটার মাসকুলেচার, আর ফিমেলের তার উল্টাটা একটু শর্টার এবং স্মলার মাসকুলেচার। এরপরে হেয়ার আসে, হেয়ারে মেলে হলো শর্ট, ফিমেল হলো লং। যদি কিছু সেন্স থাকে উল্টাপাল্টা কেউ বড় রাখে সেটা আলাদা কথা নর্মালি। তারপরে হেয়ারের পরে নিচে নামো মোস্তাক, মেলে আছে ফিমেলে নাই। বিয়ার্ড, মেলে আছে ফিমেলে নাই। অ্যাডামস অ্যাপল, প্রমিনেন্ট আর নট প্রমিনেন্ট। তাহলে আমার এই 4টা পয়েন্ট এখানে হয়ে গেল, 4-5টা পয়েন্ট হয়ে গেল। তাহলে আমার এখন বারবটিতে যাওয়ার দরকার নেই। তাহলে এগুলি বলার পরে এখন এরপরে যদি আরও বলতে থাকে তখন তুমি আরও নিচে এইভাবেই নামতে থাকো। মেয়েদের ব্রেস্ট ডেভেলপড, ছেলেদের ডেভেলপ না। পিউবিক হেয়ার নিয়ে আবার প্রশ্ন হলো যে তুমি পিউবিক হেয়ার থেকে মেল আর ফিমেল এটা তুমি ডিফারেন্সিয়েট করতে পারবা কিনা। এটার সবাই জানো। তারপরেও এটা বলে দিই যে তুই এটা কি অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, ইলিয়াক বোনের ইলিয়াক স্পাইন আছে, অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন আছে। এই ইলিয়াক স্পাইনে একটা যদি আমরা ইমাজিনারি দাগ নিয়ে একটা লাইন টানি, তাহলে একটা ট্রান্সভার্স লাইন হলো। এখন পিউবিক হেয়ার সাধারণত এর নিচের থেকে নিচের দিকে
নিচের দিকেই থেকে এখানে গ্রো করে এই ফিমেলের ক্ষেত্রে সেই ট্রান্সভার্স লাইন বরাবর এটা শেষ হয়ে যায়। এর উপরে কিন্তু আর কোনো পিবিকার এক্সটেনশন থাকে না। আর ওই লাইন থেকে আমাদের যে আছে আম্বেলিকাস, মেলের ক্ষেত্রে ওইখান থেকে আবার এটা কনভার্জ হয়ে আম্বেলিকাসের দিকে আসে, তাহলে এখানে একটা রম্বয়েড শেপ হয়ে যায়। তাহলে যদি ধরে নাও একটা ডেড বডির একটা পার্ট পেলাম, লেগ নাই, অ্যাবডোমেন নাই, কিছুই নাই, আছে শুধু ট্রাঙ্কটা, এইখানে আমি পিবি খেয়ার আছে, ওদিকে স্ক্রুটামও নাই, কিছুই নাই। এখন এই পিবি খেয়ার দিয়ে আমি আইডেন্টিফাই করতে পারি কিভাবে, যে পিবি খেয়ারটা যদি অ্যান্টেরিয়র ইলিক স্পাইন এসে বরাবর যদি শেষ হয়ে যায় আর না থাকে উপরের দিকে, এটা হলো ফিমেল। আর যদি ওটা আবার এটা কনভার্স হয়ে যদি আম্বেলিকাস বরাবর চলে আসে, এটা মেল। তাহলে এটা জিজ্ঞেস করা কিন্তু হবে, বিশেষ করে যারা প্রথমত যারা বেশি নাম্বার ভালো পাইতে যাচ্ছ, ভালো পরীক্ষা দিতেছো, আর একটা যারা বই পড়নি, ক্লাসে আসনি, বলতেই পারছো না, আবার যে কোনো কারণেই একদমই পারতেছো না, ফেল করাতে গেলে বুকে লাগে, তখন তাকে আবার এই প্রশ্নটা করা হয় যে তুমি এবার এটা বলতে পারো কিনা। যদিও আগে অন্য কিছু সহজ, মানে সবই সহজ পারে নাই, এটা বললেও সে পারে না, তখন এক্সামিনারেরও মাথায় আসে, আরে তো ওকে অনেক প্রশ্ন করলাম, ওরও মাথায় আসে যা অনেকগুলি প্রশ্ন করছে আমি পারি নাই। তাহলে এটা একটা জেনে রাখি যে আমরা ফিমেলের পিবি খেয়ার কীভাবে শেষ হয়, মেলের কীভাবে শেষ হয়। আচ্ছা, এখন এই যে স্কেলিটন দিয়ে তোমাকে স্কেলিটন দেওয়া হলো, পুরো স্কেলিটন হোক বা পার্ট অফ স্কেলিটন দেওয়া হোক, এই স্কেলিটন দেখে তুমি মেল আর ফিমেল বলতে পারবা কিনা। তো সেখানে এক ভদ্রলোক, নাম হলো ক্রগ, ফ্রগের থেকে ক্রগ, KROG, ক্রগম্যান, একটা লোকের নাম হলো ক্রগম্যান মনে না থাকলে আমরা ব্যাঙ্গে চলে যাবো। ফ্রগম্যান হলো ক্রগম্যান ওখান থেকে। এখন ক্রগম্যান এটা নিয়ে স্টাডি করছে, করে অ্যাকর্ডিং টু ক্রগম্যান আমরা যদি স্কেলিটন পাই, তাহলে মানে মেল আর ফিমেল আইডেন্টিফাই করতে পারবো কী পাইলে কত পার্সেন্ট। তো সেখানে একটা দেখো যে যদি আমরা এন্টায়ার স্কেলিটন পাই, তার মানে একদম স্কাল থেকে যদি আমি ফুট সব পাই, তাহলে স্কেলিটন দেখে আমি মেল না ফিমেল বলতে পারবো 100% অ্যাকর্ডিং টু ক্রগম্যান। যদি কোনো কিছুই না পাই, শুধু পেলভিসটা পাই, তাহলে আমি মেল ফিমেল বলতে পারবো 95% ক্ষেত্রে। যদি শুধু স্কালটা পাই, তাহলে মেল আর ফিমেল আমি ডায়াগনোস করতে পারবো 90% ক্ষেত্রে। যদি আমি পেলভিস প্লাস স্কালটা পাই, শুধু পেলভিস পেলাম এবং স্কাল পেলাম, তাহলে আমি মেল না ফিমেল বলতে পারবো 95% ক্ষেত্রে। আর যদি লং বোনসগুলি পাই, হাতের, পায়ের বা আপার এক্সট্রিমিটি, লোয়ার এক্সট্রিমিটির লং বোনসগুলি যদি শুধু পাই, তাহলে মোটামুটি মেল না ফিমেল বলতে পারবো 80% ক্ষেত্রে। এই কথাগুলি একটু মনে রাখো। তো এখন কী হলো, এন্টার স্কেলিটনে সেক্স বলা যাবে 100% মেল অর ফিমেল, অনলি পেলভিসে 95%, স্কালে 90%, আর পেলভিস এবং স্কাল পেলে 98%, তখন কি বলছিলাম দেখ মনে নাই, 98%। আর লং বোনসগুলি পেলে তখন বলতে পারবো আমরা 80%। আব্দুল আজিজ রোমিও, তোমরা অফে যাও, যাদের ক্লাস আছে তোমরা অফে যাও। আচ্ছা ঠিক আছে, এরপরে আর ইয়ারফোন ব্যবহার করবো না, ইয়ারফোন ব্যবহার করে কানেও ব্যথা লাগে, সেটাও বাঁচা গেল। আচ্ছা, যাদের কমিউনিটি মেডিসিন ক্লাস আছে তারা অফ হয়ে যাও। আচ্ছা, এখন তাহলে আমরা সেক্স ডিটারমিনেশন করলাম কিভাবে, এরা বায়োলজিক্যাল সেক্স ডিটারমিনেশন করলাম এই যে এতক্ষণ, তারপরে টেস্টিস ওভারি দিয়ে গোনাডাল, এবার হলো সেক্স ক্রোমোজোম দিয়ে। তো এখন সেক্স ক্রোমোজোমে আমরা পাইলাম কি XX আর XY, ওটাও আমাদের বলা হয়ে গেছে। এখন এরপরেও আরও একটা জিনিস দিয়ে পাওয়া যাবে, সেটা হলো সেক্স ক্রোমাটিন দিয়ে সেক্স ডিটারমিনেশন করা যায়। সেটা কি, সেক্স ক্রোমাটিন কী আছে, এটা একটা আছে বার বডি আছে,
একটা ডেভিডসন বডি আছে, তাহলে সেক্স ক্রোমাটিন দিয়ে সেক্স ক্রোমোজোম একে সেক্স ডিফারেন্সিয়েট করতে পারবো। সেক্স ক্রোমাটিন কি আছে? দুইটা আছে, একটা হলো বার বডি, দরকার খাতার বামে লেখো বার বডি, ডাইনে লেখো ডেভিডসন বডি। তো বার বডিটা কি? আচ্ছা, বার বডির আগে রেজাল্টটা বলে দিই যে বার বডি হলো ফিমেলে থাকবে 20-80%, 20-80%। যদি আমরা তার বার বডির পরীক্ষা করি, কীভাবে করে পরে আসতেছি, বার বডি পরীক্ষা করলে ফিমেল যদি আমি 20-80% পাই, মানে আমি একটা স্লাইড কাউন্ট করব, কাউন্ট করে 100টা সেল কাউন্ট করব, কাউন্ট করে যদি সেখানে আমি এটা বার বডি যদি আমি 20-80% পাই, বলবো এটা ফিমেল। আর যদি এটা আপ টু 4% পাই, তাহলে হলো মেল। ঠিক আছে, তো রেজাল্টটা বললাম। এখন তাহলে বার বডিটা কি, দেখতে কেমন? এখন বার বডি হলো কি, শেপ, সাইজ, সাইট। আগে শেপটা দেখি, বার বডিটা শেপ কেমন। এটা হলো প্ল্যানো কনভেক্স মাস। বার বডিটা হলো একটা প্ল্যানো কনভেক্স মাস। আমি বার বডির মধ্যে আছি এখন, তাহলে শেপ দেখবো, সাইজ দেখবো, সাইট দেখবো। শেপ হলো প্ল্যানো কনভেক্স মাস, আর সাইট হলো কোথায়, এই সাইজ কেমন? সাইজ হলো মোটামুটি 1 মাইক্রন সাইজ। আমরা ঠিক আছে, তো একটু কষ্ট করে মনে রাখতে হবে, যারা বার বডি দেবো 3-4টা কথা। এটা নাম হলো বার বডি, এটার শেপ হলো প্ল্যানো কনভেক্স, আর সাইজ হলো অ্যাবাউট 1 মাইক্রন। আর কোথায় পাবো এগুলি পাবো নিয়ার দ্য নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়াস আছে, সেল মেমব্রেন, তারপর নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেনের আউটার আর ইনার নিউক্লিয়ারের মেমব্রেন বরাবরে এটা থাকবে। এ হলো সাইট। প্রি-রিকুইজিট অফ আইডেন্টিফিকেশন অফ লিভিং। আমি আগেই বলছি, তুমি কি পরে আসছো কিনা জানি না, যে প্রি-রিকুইজিট ফর দ্য এক্সামিনেশন আছে ফরেন্সিক মেডিসিনে, মেডিকেল এক্সামিনেশন 2 রকম। একটা হলো এক্সামিনেশন অফ দ্য ডেড, তার মানে অটোপসি, অনলি অটোপসি কেসে। আর এক্সামিনেশন অফ দ্য লিভিং। এক্সামিনেশন অফ দ্য লিভিংয়ে এই যে যতগুলি ডাটা বললাম, প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়াল যদি একটাও যদি তোমাকে আইডেন্টিফাই করতে দেয়, তাহলেও এই প্রি-রিকুইজিট লাগবে 5টা। আমি আরও বেশি দেখলাম 5টা বলছি মনে রাখতে। এই 5টা আমি বলছি বোধহয় এখানে, এটা রুহি মির্জা। আমরা বোধহয় এখন পরে আবার একসঙ্গে বলে দেবো, এখন এটা শেষ করি। তো কোথায় পাবো আমরা এই বার বডিটা? এটা পাবো আমরা নিউক্লিয়ার মেমব্রেনের ইনার সারফেসে পাবো। স্যাম্পল কোথা থেকে নিব? স্যাম্পলটা নিতে হবে বাক্কাল স্মেয়ার থেকে। ঠিক আছে, স্যাম্পল নেব বাক্কাল স্মেয়ার। তাহলে আমি যদি বার বডি পরীক্ষা করতে যাই, প্রথমেই আমি স্যাম্পলটা নিব কোথা থেকে? বাক্কাল স্মেয়ার থেকে। তারপরে যখন এটা আমি মাইক্রোস্কোপে দেখব, ওইগুলিকে দেখতে পাবো হলো যে প্ল্যানো কনভেক্স, 1 মাইক্রন সাইজ, আর নিউক্লিয়ার মেমব্রেনের ইনার সাইডে লাগানো থাকবে। তো এখন এইটা পরীক্ষা করার পরে, পরীক্ষার করে আমি যে মাইক্রোস্কোপে কাউন্ট করলাম, দেখলাম যে 20-80%ই যদি বার বডিতে আমি প্রেজেন্স পাই, তাহলে বুঝবো এটা ফিমেল। আর যদি 4% পাই, আপ টু 4% পাই, তাহলে বুঝবো এটা হলো মেল। এবার হলো ডেভিডসন বডি। আগে রেজাল্টটা বলি, যে আমি যখন পরীক্ষা করে দেখব মাইক্রোস্কোপে, মেলে পাবো না, একদম যদি না পাই তাহলে বলবো এটা মেল। আর যদি 4-6% পাই, 100টার মধ্যে যদি 4-6% পাই, তাহলে এটা ফিমেল। তো এখন ডেভিডসন বডি, এখানে আসো। এটার কি, ওইটার মতো শেপ কেমন? শেপ হলো ড্রামস্টিক শেপ। ড্রামস্টিক মানে এই যে ড্রাম বাজানোর জন্য স্টিক ব্যবহার করে, ওর যে মাথার যে এটা থাকে, এটা ড্রামস্টিক শেপ। তাহলে ওখানে ছিল প্ল্যানো কনভেক্স, এটা হলো ড্রামস্টিক শেপ। আর এইটা থাকবে কোথায়? এটা নিউট্রোফিলে পাওয়া যাবে। ওখানে পাওয়া গেছে সব অন্য সেলে পাওয়া গেছে, এখানে পাওয়া যাবে শুধুমাত্র নিউট্রোফিল, ব্লাডের হোয়াইট
হোয়াইট সেলের নিউট্রোফিলের ওখানে নিউক্লিয়ার নিউক্লিয়ার মেমব্রেনে অ্যাটাচমেন্ট পাওয়া যাবে। তাহলে আমরা ডেভিডসন পাবো শুধুমাত্র নিউট্রোফিলে, এবং নিউক্লিয়ার মেমব্রেনের সঙ্গে এটা অ্যাটাচ থাকবে। এটা ড্রামস্টিক অ্যাপিয়ারেন্স। তাহলে ঠিক আছে, ওখানের মতো বললাম, শেপ হলো ড্রামস্টিক শেপ। তারপরে সাইজটা এখানে এটার বলা এমন নাই, এটা নিউক্লিয়ার মেমব্রেনের ওইটার মতোই কাছে ওখানে থাকবে। এবং এটা আমি মেলে পাবো না, টোটালি পাবো না, ফিমেলে হলে আপ টু 4 থেকে 6% পাবো। জুবায়ের শেষ করি। তো তো আইডেন্টিফিকেশনের মোটামুটি এদের ট্রেডগুলির এই পর্যন্ত আমরা আজকে শেষ করলাম। এরপরে বাকিটা শেষ করে পরে কোন চ্যাপ্টারে যাবো পরের দিনই বলে দিব। আচ্ছা, এই যে রুহি মির্জা, তোমার প্রশ্ন প্রিরিকুইজিট ফর আইডেন্টিফিকেশন ইন লিভিং কি? তো আমি তো বলছি যে আইডেন্টিফিকেশনের জন্য তোমাকে কি পাঠাবে, লিভিংয়ে এক্সামিনেশন যখন করতে পাঠাবে তখন যেগুলি লাগবে। এখন কি লাগবে ওখানে লিভিংয়ের এই লোকের এজ ডিটারমিনেশন পাঠালো। আমার এই যে তোমার ডাটা ফর আইডেন্টিফিকেশন যেগুলি আছে তোমাকে একটা শুধুমাত্র পরীক্ষা করতে পাঠালো, এর রেস কি আপনি বলে দেন, অথবা এর রিলিজন কি বলে দেন, অথবা এর এজ কত আপনি এটা আইডেন্টিফাই করে দেন, সেক্স ডিটারমাইন করে দেন, অথবা এর একটা টিথ কাউন্ট করেন। ঠিক আছে, যেটাই তোমাকে প্রবলেমটা দিক, যখনই পরীক্ষার জন্য পাঠাবে মেডিকেল লিগ্যাল পারপাসে, কে পাঠাবে? দুইটা অথরিটি আমাদের দেশে, একটা কোর্ট, একটা হলো থানা। এরা যখন পাঠাবে তোমাকে এক্সামিন করার জন্য, তুমি যে ডকুমেন্টগুলি নেওয়ার পরে পরীক্ষা শুরু করবা, সেই ডকুমেন্টগুলি হলো প্রিরিকুইজিট। তাহলে লিভিংয়ে প্রিরিকুইজিট 5টা। আবার বলি, সেটা হলো একটা কি, প্রথম হলো রিকুইজিশন ফ্রম দ্য অথরাইজড অথরিটি, 2 নম্বরে হলো 3 কপিজ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফি, 3 নম্বরে আইডেন্টিফাইং দ্য ভিকটিম বাই দ্য স্কটিং পুলিশ একজন তাকে আনতে হবে, তাকে স্কট করে আনে, তাকে বলা হয় স্কটিং পুলিশ। তারপরে তার সাথে পরীক্ষা, তার সম্মতি আছে কি না এটা আমাকে নিতে হবে। সেখানে রিটেন ইনফর্ম কনসেন্ট এবং থার্ড পার্টি ফিমেল অ্যাটেন্ডেন্ট লাগবে। এই 5টা তোমার মাস্ট। এ হলো প্রিরিকুইজিট ফর আইডেন্টিফিকেশন, অথবা প্রিরিকুইজিট ফর এক্সামিনেশন অফ এ লিভিং। তো লিভিংয়ের যে কোনো এই যেটুকু ট্রেট আছে, যে কোনো একটাই যদি তোমাকে পরীক্ষা করতে পাঠায় লাগবে। তোমাকে যদি বলে যে এই ফিঙ্গারপ্রিন্ট এই লোকের আর ওই লোকের মিলে না, আপনি এটাকে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে এটা ফিঙ্গারপ্রিন্টটা পরীক্ষা করেন, সেখানেও যদি আসে তোমার এই 5টা প্রিরিকুইজিট নেবা। অথরিটির একটা রিকুইজিশন লাগবে, তার ছবি লাগবে, তারপরে সে তাকে আনছে পুলিশ, সে তাকে আইডেন্টিফাই করবে, তারপরে ওর রিটেন ইনফর্ম কনসেন্ট লাগবে, আর লাগবে কি, পরীক্ষা করার সময় একজন অ্যাটেন্ডেন্ট লাগবে, ফিমেল অ্যাটেন্ডেন্ট লাগবে। তো আমরা আজকে এখানেই শেষ করি। পরে আবার দেখা হবে। সবাইকে সালাম, সবাই দোয়া করবা আমাদের জন্য, দোয়া করবা এবং করবেন। আমরা দোয়া করি সবার জন্য। হ্যাঁ, আল্লাহ হাফেজ।